আসসালামু আলাইকুম। শুরু করছি আমার মন তোর পাড়ায় উপন্যাস। লিখেছেন সায়মা খানম বৃষ্টি। পর্ব ৭। রোদ রুম থেকে বের হতেই মেঘার সাথে দেখা হয়ে যায়। এই বাড়িতে তার মায়ের পর সে আর মেঘা দুজনেই ভোরের দিকে উঠে যায়। সেখানে তো কাল রাত পুরোটাই নির্ঘুম কাটিয়েছে। মেঘা রোদের ফুলে থাকা চোখ মুখ দেখেই বুঝে নেয় কাল রাতে রোদ কিভাবে কাটিয়েছে। দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কোথায় যাচ্ছিস? রোদ চাইলো স্বাভাবিক কণ্ঠে, কথা বলতে পারলো না। সকাল থেকে রাত এতগুলো ঘন্টা কান্নার জন্য গলাটা বসে গেছে। শান্ত ভাঙা কণ্ঠে বলে ওঠে, ছাদে যাচ্ছি। মেঘা তাকে স্বাভাবিক করার জন্য বলে ওঠে, এই ভোরে মিষ্টি বাতাস, চা খেতে খুব ভালো লাগবে। তুই ছাদে যা, আমি চা নিয়ে আসছি। রোদ বাক্যহীন মুখে মাথা নাড়ায়। মেঘা তাকে নরম চোখে দেখে নিয়ে চলে যায়। রোদও ধীরে পায়ে হেঁটে হেঁটে ছাদে চলে আসে। রেলিংয়ের কাছে যেতে যেতে গলার ওড়না মাথায় টেনে ঘোমটা দিয়ে নেয়। ভোরের ঠান্ডা শীতল বাতাস গায়ে লাগাতেই গা শিরশির করে ওঠে। দুহাত রেলিং চেপে চোখ জোড়া বন্ধ করে মুখটা উঁচু করে। মেঘা একদিন বলেছিল এইভাবে করে থাকলে অন্যরকম শান্তি লাগে। মেঘা ভুল বলেনি। রোদের বিষণ্ণতা কিছুটা হলেও কেটে যায়। রক্তিম ঠোঁট জোড়ায় মুচকি হাসি ফুটে ওঠে। সেভাবেই বলে ওঠে, থ্যাঙ্কস আমার ভাই আর মেঘু পাখি। মেঘা উপস্থিত না থাকায় শুনতে পায় না, কিন্তু রোজ জানে মেঘা এখানে থাকলে এই কথা শোনার ফর্সা মুখশ্রী লজ্জায় রক্তলাল করে উঠত। মেঘার কথা ভাবতে যে ভাবনায় রুদ্র চলে আসে। তার হাসি মিলিয়ে যায়। নির্লিপ্ত কণ্ঠে বলে ওঠে, দূর থেকে আপনার অবহেলা মেনে নিয়েছি। আপনার চোখে নিজের জন্য কোনো অনুভূতি না দেখেও স্বাভাবিক থেকেছি, কিন্তু এখন আপনি তো কাছাকাছি আছেন। এখন কি করে আপনার ওই দু চোখে আমার নিজের জন্য অবহেলা মেনে নেব? আমি যতই চাচ্ছি কোনোভাবে ভেঙে পড়ব না, কিন্তু পারছি না। নিজেকে ঠিক রাখতে পারছি না। একটা মুহূর্তের জন্য ভুলতে পারছি না আপনি কখনোই আমার হবেন না। কোনোভাবে কাছাকাছি চলে আসলেও আমাদের মাঝে দূরত্বের দেওয়াল টেনে দিলেন। আমি কি কারো ভালোবাসা পাওয়ার খুব অযোগ্য? হ্যাঁ, অযোগ্যই তো। আমি যে কলঙ্কিত। আমাদের মতো কলঙ্কিত নারীদের ভালোবাসা পাওয়ার কোনো অধিকার থাকে না। তাই বুঝি আপনি আমার হয়েও হলেন না? রোজ চোখ বন্ধ করে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। শুকনো ঢোক গেলে নিজ মনে গেয়ে ওঠে, মায়াবন বিহারিণী। গানটা স্কিপ করছি। গান শেষ হতেই রোদ অনুভব করে কেউ একজন যেন তাকে খুব গভীরভাবে পরখ করছে। রোদের পুরো শরীর কম্পিত হয়ে ওঠে। ঠিক কী কারণে সে তা বুঝতে পারে না, কিন্তু স্পষ্টতর অনুভূতি করতে পারছে কেউ একজন পিছনে দাঁড়িয়ে আছে। হয়তো খুব কাছাকাছিতে নয়, তবুও সে অনুভব করতে পারছে। রোদের অচেতন মন অনুভব করায় পিছনে যিনি দাঁড়িয়ে আছেন সে একজন পুরুষ। সেই পুরুষ যার জন্য সে কাল থেকে বিরহের চাদরে নিজেকে মুড়িয়ে রেখেছে। রোদ দ্রুত নিজের চোখের জল মুছে নেয়। ওনার এক প্রান্ত দিয়ে শুকনো মুখটা ডলে নেয়। উল্টো ঘুরে ধীরগতিতে চোখ তুলে তাকায়। হ্যাঁ, সে ভুল কিছু অনুভব করেনি। রুদ্রই দাঁড়িয়ে আছে। রুদ্রের উপস্থিতিতেই তার মন এরকম ছটফট হয়। রৌদ্রের কণ্ঠনালী দিয়ে কোনো শব্দ বের হয় না। মাথা নিচু করে দুহাত ওনার কোণা শক্ত করে চেপে ধরে। ওই চোখে তাকিয়ে থাকলে সে নিজের উপর ভারসাম্য হারাবে। আবদ্ধ মন আবারও ওই পুরুষের জন্য বেহায়া হয়ে উঠবে। রুদ্র তখনও ভাবলেশীন, চোখের দৃষ্টি তার পলকহীন। রোদের গান পুরোটা সে শুনেছে। গানের কণ্ঠ মন শীতল করার মতো হলেও রুদ্র অনুভব করে আজ রোদের কণ্ঠে এই গান পুরো বিষণ্ণতায় ডুবানো মোড়ানো। গানটা ঠিক সেই রকমেরই। রোদ এমন গান কেন গাইবে? ওর কার জন্য এত বিষণ্ণতা? কার বিরহে এতটা ভেঙে পড়েছে? ওর এই ভেঙে পড়ার জন্য সে কি দায়ী? একের পর এক প্রশ্নে রুদ্রের মাথা ধরে আসে। এমনিতেও কাল রাতে না ঘুমানোর জন্য মাথা ভার হয়ে আছে। রোদকে এক পলক দেখার জন্য সারা রাত ছটফট করেছে। তাই তো রোদের রুমের দরজা খোলা পেয়ে ড্রয়িং রুমের বাগানে যেয়ে সব জায়গা থেকে শেষে কিনা ছাদে ছুটে এসেছে। রুদ্র ঢোক গেলে নিজেকে স্বাভাবিক করে, ঠিক করে নেয়। রোদের ভাবনা বুঝে জিজ্ঞেস করবে রোদ তাদের বিয়ের জন্য ভেঙে পড়েছে কিনা। রুদ্র পকেটে দুহাত গুজে রোদের দিকে এগিয়ে আসে। ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, এই ভোরে কার বিরহে এইসব গান গাইছিস? রোদের ভেতর হাঁসফাঁস করলো। উপরে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। মাথা নিচু রেখে শান্ত স্বরে বলে, কারো জন্য গাইনি, এমনিই গাইছিলাম। এটা আমার খুব প্রিয় একটা গান। রুদ্র তার সামনে এসে দাঁড়িয়ে ঘাড় কাত করে মুখে চোখ বুলায়। যেই টানা টানা চোখ দুটোতে চোখ পড়লে তার অস্থিরতা জাগে, সেই চোখ দুটো আজ ফুলে আছে। রক্তিম গালজোড়াও স্বাভাবিকের তুলনায় অনেকটা ফুলে আছে।
রুদ্রের ভ্রুজোড়া গুটিয়ে আসে। থমথমে মুখে বলে, রাতে না ঘুমিয়ে কি করেছিস? রোদ চোখ তুলে তাকায় না। নিচু করে রাখা মাথা তার আরও নিচু হয়ে আসে। ধীর গলায় বলে, না ঘুমিয়ে কি করব? ঘুমিয়েই ছিলাম। তাহলে তোর চোখ মুখ এভাবে ফুলে আছে কেন? কাল সন্ধ্যা থেকে ঘুমিয়েছি, তাই হয়তো এরকম হয়েছে। রুদ্রের বিশ্বাস হয় না। কণ্ঠটাও ভাঙা ভাঙা। তবে সে কিছু বলার আগেই মেঘা চলে আসে। অবাক স্বরে বলে, দা ভাই তুই? রুদ্র রোদে থেকে চোখ ফিরিয়ে নেয়। গম্ভীর স্বরে বলে, ঘুম ভেঙে গিয়েছিল তাই ছাদে এসেছিলাম। মেঘা মুখটা স্বাভাবিক করে নেয়। ঘাড় নাড়িয়ে বলে, ও আচ্ছা, চা খাবি? রুদ্র না করতে যেও করে না। এই সময় তার চা খেতে ইচ্ছে না করলেও ভেবে দেখে চা খাবার বাহানায় হলেও সে এখন রোদকে দেখতে পাবে। মাথা নাড়িয়ে বলে, হু দে। মেঘা 2 কাপ চা নিয়ে এসেছিল। একটা রোদের দিকে বাড়িয়ে দিল, আরেকটা রোদের দিকে না চাইতেও রোদ বলে, আমার খেতে ইচ্ছে করছে না, তুই খেয়ে নে। মেঘা আর তাকে জোর করে না। সে রোদের মনের অবস্থা বুঝতে পারছে। বাক্যহীন মুখে ঘাড় নাড়িয়ে সম্মতি জানায়। রোদ মেঝের দিকে তাকিয়ে বলে, আমি নিচে যাচ্ছি। রুদ্র বা মেঘা কারো জবাবের অপেক্ষা করে না, দ্রুত পায়ে চলে যায়। এদিকে রুদ্র চায়ের কাপ হাতে নিয়ে কপাল কুঁচকে নেয়। যার জন্য অনিচ্ছা সত্ত্বেও চা নিল সেই চলে গেল। এখন মেঘাকে ফিরিয়ে দিলে তার উদ্দেশ্য যদি বুঝে নেয়, সেই ভাবনায় রুদ্র বলে, মেঘা আমি রুমে যাচ্ছি। মেঘা চায়ের কাপে ঠোঁট ছুঁড়িয়ে মাথা নাড়ায়। রুদ্র দ্রুত পায়ে নিচে চলে যায়। মেঘা রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে নিজ মনে ধোয়া ওঠা চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে যায়। রায়ান 2 হাতে নিজের এলোমেলো চুলে হাত চালিয়ে খাবার টেবিলের কাছে চলে আসে। রুদ্রের পাশে চেয়ার টেনে বসলে রুদ্রের থমথমে মুখ দেখে নিঃশব্দে হাসে। ঘাড় কাত করে তার দিকে তাকিয়ে বলে, রুদ্র তোর ঘুম ঠিকমতো হচ্ছে তো, নাকি ঘুমের মেডিসিনের জন্য মাঝরাতে কারো রুমের সামনে ছুটে যেতে হয়? আই থিঙ্ক ওটা ঘুমের মেডিসিন না, তো সব কিছু মেডিসিন। অ্যাম আই রাইট? রুদ্র বুঝতে পারে কাল রাতে রোদের রুমের সামনে রায়ান তাকে দেখে নিয়েছে। এখন একের পর এক কথা বলবে। এই বেয়াদবটা তাকে খোঁচাবে। রুদ্রের বিরক্তি দেখে রায়ানের হাসি প্রশস্ত হয়। ভ্রু নাচিয়ে বলে, বলছিলাম ওরকম মেডিসিন খোঁজ, আমাদেরও 2-1টা দিস। আফটার অল আমাদেরও একটু পিস চাই। রুদ্র এবার মুখ খুলে কপাল ভাঁজ করে বলে, মিনিংলেস কথা বলবি না। তুই স্পেশাল মেডিসিনের জন্য রাত বিরাতে ছুটে গেলে কিছু না, আর আমি একটু চাইলেই মিনিংলেস হয়ে গেল। কি জামানা এলো রে। জামানা ঠিকই আছে, ঠিক নেই তুই। এখনো সময় আছে, ঠিক হবে আদব। রায়ানের হাসি মিলিয়ে যায়। সোজা হয়ে বসে বলে, বেয়াদব আমি না তুই। একদিনের বড় ভাইকে রেসপেক্ট দিস না, আবার আমাকে বেয়াদব বলিস। রুদ্র প্রত্যুত্তর করার আগেই বর্ষণ বলে, দা ভাই ভাইয়া তোরা কোন মেডিসিন নিয়ে কথা বলছিস? রায়ান মিটমিটিয়ে হেসে বলে, রুদ্রের স্পেশাল মেডিসিন। সেই মেডিসিনটা কি, নাম বলো। রুদ্র চোখ গরম করে তাকিয়ে বলে, কোনো মেডিসিন না। তুই ওই বেয়াদবের কথায় কান কেন দিচ্ছিস? ব্রেকফাস্ট করাই মন দে। বর্ষণ অসন্তোষ চোখে তাকিয়ে খাবারে মনোযোগ দেয়। রায়ান রুদ্রের পাশে বসে মিটমিটিয়ে হাসতে থাকে। রুদ্র তা গায়ে মাখে না, নিজ মনে খাবার খায়। বাকিরা কেবল নীরব চোখে তাদের দেখে যায়। খাবার শেষে রুদ্র রোদকে রান্নাঘরে যেতে দেখে বলে, রোদ আমার জন্য কফি নিয়ে আয়। কফি আমার রুমে নিয়ে যাবি। রুদ্র কথা শেষ করে উপরে নিজের রুমে চলে যায়। মেঘা সকালে চলে আসায় রোদের সাথে কথা বলতে পারেনি। এখন কফির কথা বলে রোদকে ডেকে নিল। তাকে যে করেই হোক রোদে থেকে জানতে হবে বিয়ে ভেঙে দেওয়ায় রোদ কি সত্যিই ভেঙে পড়েছে। রোদ নদী ও বৃষ্টি ইফতির দিকে তাকায়। সে রুদ্রের থেকে দূরে থাকতে চাইছে। সেখানে রুদ্র নিজেই এমন সব কারণ দাঁড় করাচ্ছে, রোদ আরও কাছে চলে যাচ্ছে। নদী রোদের মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা নেই, তুই তোর রুমে চলে যা। আমি ওরু মেঘা কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। রোদ খুশি হয়, কেবল মাথা চাকিয়ে চলে যায়। রায়ান চেয়ার ছেড়ে সোফায় যে অরিনের পাশে বসে, বুকে 2 হাত গুজে বাঁকা হেসে বলে, তোর দা ভাই দেওয়ানা হয়ে যাচ্ছে। মেঘা মুখ হা করে বলে, কি বলছিস ভাইয়া? ঠিকই বলেছি। কাল মাঝরাতে রোদের রুমে ছুটে গিয়েছিল, কিন্তু রোদের রুম লক করা দেখে সুবিধা করতে পারেনি। চাচিমা চলে আসায় চলে যায়। কাল সকাল থেকে বাড়িতে না ফিরে কি করেছে শুনবি? বর্ষণ, মেঘা, অরিন 3জনই আগ্রহের সাথে মাথা নাড়ায়। রুদ্র ঠোঁট কামড়ে হেসে বলে, ছেঁকা খাওয়া প্রেমিকের নাই প্রেমিকার শোকে দেবদাস হয়ে ঘুরেছে, আর ইচ্ছে মতো সিগারেট খেয়েছে। বর্ষণ, মেঘা, অরিন 3জনই তারা সিগারেট খায় ওটা জানে বলে রায়ান লুকিয়ে যায় না।
বর্ষণ অবাক হয়ে বলে, দা ভাই এমন বিহেভ করছে কেন? রোদের জন্য তার ফিলিংস থেকে থাকলে বিয়েতে কেন না করে দিল? রায়ান কপাল গুটিয়ে বলে, কেন আবার? ওর ওই সোকল্ড ইগোর জন্য মানতে পারছে না যে মেয়েকে রিজেক্ট করেছে ওই মেয়ের জন্যই ওর ফিলিংস আছে। ওর ইগোর জন্যই এরকম সিচুয়েশনে পড়েছে। ওর সাথে যা যা হচ্ছে তার জন্য ও নিজেই দায়ী। তাহলে এখন আমরা কি করব? কিছুই না, ওকে ওর ফিলিংস বুঝতে দে, এরপর আমাদের যা করার আমরা করব। ও নিজের ফিলিংস বুঝে নিলে কিছু একটা করতে পারবো, তখন আমাদের প্রবলেম হবে না। এখন জাস্ট ওকে রোদের কাছাকাছি থাকার সুযোগ করে দিবি। আই নো এতে রোদের কষ্ট হবে, কিন্তু রুদ্রকে ওর ফিলিংস বুঝতে ওকে রোদের কাছাকাছি রাখতে হবে। ওকে অনুভব করাতে হবে। রোদ ওর কাছে ঠিক কি সবসময় দূরত্ব সম্পর্ক ঠিক করে না, কখনো কখনো কাছাকাছি থেকেও সম্পর্ক ঠিক করতে হয়। বর্ষণ সম্মতি জানিয়ে বলে, ইয়াহ রাইট। দা ভাই যখন লন্ডন ছিল রোদের প্রতি কোনো ইন্টারেস্ট দেখায়নি, কিন্তু বাড়িতে ফিরে রোদের কাছাকাছি থেকে সে অজান্তেই অনেক কিছু প্রকাশ করে দিয়েছে। রায়ান হেসে বলে, আমরা কি বুঝবো? ও নিজেই বুঝে উঠতে পারছে না ও ঠিক কী চায়। রোদকে ছাড়া থাকতে পারে না, আবার নিজের ইগোর জন্য রোদকে নিজের করতেও পারছে না। দেখা যাক সামনে কি হয়। তিনজনই ভাবুক মুখে মাথা নাড়ে। রায়ানের কল আসলে সে উঠে চলে যায়। অরিন দাঁতে দাঁত চেপে দুহাত মুঠ করে বসে থাকে। রায়ানের পাশে থাকায় ফোনের স্ক্রিনে দেখেছে মারিয়া ফোন দিয়েছে। যেই মেয়ে রায়ানের সাথে পিক আপলোড করেছিল। অরিনটাকে গজ গজ করে বিড়বিড় করে, মারিয়াকে মারু দিয়ে সেভ করা তাই না? জালিম লোক। আপনার ওই মারু ফারুর সাথে কি সম্পর্ক সেই রহস্য আমি আজকেই উদ্ঘাটন করব। একবার শুধু আপনার ফোনটা হাতে পাই, ঢং দেখলে গা জ্বলে যায়। রোদ কোচিংয়ের জন্য প্রস্তুত হয়ে একবারে আয়নার সামনে তাকায়। চোখ মুখ ফুলে রক্তিম হয়ে আছে। দীর্ঘশ্বাস ছাড়ে, কিছু করার নেই, এরকম মুখ নিয়ে যেতে হবে। কলেজের ব্যাগ কাঁধে চাপিয়ে নেমে আসে। নিচে অরিন মেঘা দুইজন অপেক্ষায় বসেছিল। তাকে নামতে দেখে দুজনেই উঠে দাঁড়ায়। যেতে নিলে পিছন থেকে অনাকাঙ্ক্ষিত ডাকে তারা থামে যায়। উল্টো ঘুরে তাকাতেই রুদ্র দ্রুত পায়ে এগিয়ে আসে। দ্রুততার সাথে ফোনটা পকেটে ঢুকিয়ে বলে, চল। অরিন অবাক হয়ে বলে, চল মানে? তুই কি আমাদের সাথে যাচ্ছিস? ইয়া, কিন্তু কেন? রুদ্র আর চোখে পুরো ড্রয়িং রুমে চোখ বুলায়। রায়ান বর্ষণ কাউকে না দেখে সন্তুষ্ট হয়। অরিন মেঘার জবাবের আশায় তার দিকে তাকিয়ে থাকলো। রোদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রুদ্র মুখে গাম্ভীর্যতা ফুটিয়ে বলে, কোচিংয়ে দিয়ে আসবো। রায়ান বর্ষণ কোথায় একটা যাবে, ওদের ড্রাইভার লাগবে। মেঘা ঠোঁট উল্টে বলে, কিন্তু ভাইয়ারা তো ড্রাইভারিং জানে, ওদের দুজনের ড্রাইভার লাগবে। এত প্রশ্ন কেন করছিস? তিনজন দ্রুত গাড়ির কাছে আয়। রুদ্র হনহনিয়ে বেরিয়ে যায়। রোদ, অরিন, মেঘা একে অপরের দিকে তাকিয়ে বের হয়, নয়তো পরে তাদের দেরি হয়ে যাবে। ওরা চলে গেলে নদী, বৃষ্টি, ইফতি রান্নাঘর থেকে বের হয়। ইফতি বিস্মিত কণ্ঠে বলে, যে ছেলেকে হাজারবার বলে ঠেলে ঠুলে পাঠাতে হতো রোদকে নিয়ে আসতে, সেই ছেলে আজ নিজ থেকেই ওদের নিয়ে চলে গেল। এতটা পরিবর্তন? নদী মুচকি হেসে বলে, কিছু কিছু পরিবর্তনে অজানা সুখ লুকিয়ে থাকে। রুদ্রের মাঝে এরকম পরিবর্তন আরও হোক। বৃষ্টি, ইফতি নিঃশব্দে সম্মতি জানায়। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে তারা নিজ নিজ কাজে চলে যায়। রোদ, অরিন, মেঘা তিনজন বের হয়ে একসাথে গাড়ির পেছনে বসে। রুদ্র ড্রাইভিং সিটে থেকে কটমট করে তাকায়, দাঁত পিষে বলে, তোরা আমাকে ড্রাইভার পেয়েছিস? দ্রুত একজন সামনে এসে বস। অরিন, মেঘা দুজনে ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়। ভাব এমন তারা রুদ্রের কথা শুনতে পায়নি। রোদ দুজনের হাব ভাব বুঝে ছোট্ট একটা শ্বাস ছাড়ে। বিনা বাক্যে ফ্রন্ট সিটে এসে বসে যায়। রুদ্র আর চোখে তাকিয়ে বলে, সিট বেল্ট লাগা। রোদ বাক্যহীন মুখে সিট বেল্ট লাগিয়ে নেয়। রুদ্র গাড়ি স্টার্ট দিয়ে চলমান করে নিলেও তার মুখ জুড়ে অশান্তি ফুটে ওঠে। রোদ খুব একটা কথা না বললেও আজ যেন খুব শান্ত হয়ে আছে। এটাই তার শান্ত ভাব রুদ্রকে অস্বস্তি দিচ্ছে। বারংবার চাইছে রোদ তার সাথে কথা বলুক, কাল থেকে কথা বলছে না। পেছন থেকে অরিন, মেঘা তার ছটফটানি দেখে ঠোঁট টিপে হাসে। রোদ কোমল স্বভাবের হলেও কারো থেকে একবার আঘাত পেলে দ্বিতীয়বার সেদিকে ছুটে যায় না। রুদ্র খুব পূর্বে রোদের জন্য। রোদকে নিয়ন্ত্রণে আসা রুদ্রের জন্য খুব সহজ হবে না। রোদের মনে হতে চাইল রুদ্র তাকেই দেখছে। বারংবার কয়েকবার আর চোখে তাকায়, কিন্তু রুদ্রকে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে দ্বিধায় পড়ে যায়। মুখ ঘুরিয়ে জানলার বাইরে তাকায়। তপ্ত শ্বাস ছেড়ে বলে,
উনি কেন আমার দিকে তাকাবে? আমাকে তো পছন্দই করে না। তার বিরক্তি তালিকায় প্রথম নামটা হবে আমারই। কি অদ্ভুত, যাকে নিজে ভালো লাগার, ভালো থাকার, খুশির একমাত্র কারণ ভাবি, সে আমাকে বিরক্তির প্রধান কারণ মনে করে। মন তুই বড্ড অবাধ্য আর বেহায়া। নিজেকে এতটা অন্যের জন্য সহজলভ্য করে দিস না। সে আমার ভালোবাসার এক অপ্রাপ্তি, যে প্রাপ্তির জন্য পুরোটা জীবন আমি আফসোস করে কাটিয়ে দেব। রোদ সিটে গায়ে লেয়ে দেয়, চোখ জোড়া বন্ধ করে মুচকি হাসি দিয়ে বলে, রুদ্র ভাই, আপনি কখনোই আমার হবেন না, তাই আপনার জন্য অপেক্ষা করা কখনোই আসে না। তবে ভালোবাসা, ওটা প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড আপনার জন্য থাকবে, কখনোই শেষ হবার নয়। আপনি আমার হবেন না তো কি হয়েছে? আমার অপ্রাপ্তি তো সারা জীবন রয়ে যাবে। কিছু তো একটা আপনি রয়েছেন, হোক সেটা অপ্রাপ্তি। রোজও গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বুকে হাত গুজে নেয়। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বা হাতে পড়ে থাকা ঘড়িতে চোখ বুলায়। 12টা 59 বাজে। রোদের ছুটি হওয়ার সময় হয়ে এসেছে। রোদের কোচিংয়ের সামনে নামিয়ে সে বাড়ি চলে গিয়েছিল, আবারও নিতে এসেছে। আজ ওদের নিতে আসতে রুদ্রকে কারো বলতে হয়নি, নিজ থেকেই চলে এসেছে। আরও 5 মিনিট অপেক্ষা করার পর রোদের দেখা মিলে। রোদ, অরিন, মেঘা, মাহুয়া, সায়রা, শুভ্র 6 জন একসাথেই হেঁটে বের হয়েছে। রুদ্রকে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়, একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। রোদও অবাক হয়, কিন্তু কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না। 6 জন একসাথে এগিয়ে আসলে রুদ্র বলে, মাহু, সাইও, শুভ্র, তোদের 3 জনের কি অবস্থা? দিনকাল কেমন চলছে? 3 জন একত্রে বলে, দা ভাই, ভালোই চলছে। রোজ সোজা হয়ে দাঁড়িয়ে বলে, ওকে, বাড়ি আসিস। অরু, মেঘা চল। অরিন কটমট দৃষ্টিতে শুভ্রের দিকে তাকায়। শুভ্র ঢোকিলে জিভ ভিজিয়ে নেয়, আমতা আমতা করে বলে, দা ভাই, তুই রোদকে নিয়ে চলে যা, আমরা অরু, মেঘাকে নিয়ে একটা জায়গায় যাব, ইটস আর্জেন্ট। রোদ প্রশ্ন করে না, রোদকে একা পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইছে না। ঘাড় নাড়িয়ে বলে, ওকে। এক বাক্যেই তার রাজি হওয়ায় অরিন, মেঘা, মাহুয়া, সায়রা, শুভ্রকে অবাক করে। তারা ভেবেছিল রুদ্র হয়তো জিজ্ঞেস করবে, কোথায় বা কেন যাবে? অবাক হলেও প্রকাশ করে না, স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। রুদ্র জিজ্ঞাসা করলে তখন কী জবাব দিত? কোনো কাজ নেই তাদের। রোদ ওদের 5 জনের কথায় তাদের দিকে তাকিয়ে থাকে। তাকে তো কোথাও যাবে, সে নিয়ে কিছুই বলেনি। হুট করে আবার কিসের কাজ ওদের? মন ভালো না থাকায় কিছুই ভালো লাগে না। ক্লাসে ওরা ছিল, কোনো রকম ক্লাস করেছে। আর এমনিতেও সামনে বোর্ড পরীক্ষা, পড়তেই হবে। শব্দহীন শ্বাস ছেড়ে দাঁড়িয়ে থাকে। রোদও তার দিকে ভ্রুকুচকে তাকিয়ে বলে, দাঁড়িয়ে কেন? গাড়িতে ওঠ। রোদ মাথা নাড়িয়ে এগিয়ে আসে। রোদও গাড়ির দরজা খুলে দিয়ে চুপচাপ বসে যায়। রুদ্র 5 জনকে বিদায় জানিয়ে অরিন, মেঘাকে দ্রুত ফিরতে বলে গাড়ির অপর পাশে যে ড্রাইভিং সিটে বসে যায়। সিট বেল্ট বেঁধে আর চোখে রোদের সিট বেল্ট বাঁধা দেখে গাড়ি স্টার্ট দেয়। তাদের গাড়ি চলে গেলে শুভ্র রায়ানকে মেসেজ দেয়, দা ভাইয়ের সাথে রোদকে একা পাঠিয়ে দিয়েছি। রায়ান হয়তো মেসেজের অপেক্ষায় ছিল। পাঠানোর সাথে সাথে সিন করে জবাব আসে। শুভ্র ফোন পকেটে ঢুকিয়ে বলে, রায়ান ভাইয়ের মতো বেস্ট ফ্রেন্ড পেলে লাইফে আর কিসের প্যারা। ভাইয়া যেভাবে দাদা ভাইয়ের পিছে লেগে আছে, খুব দেরি নেই দাদা ভাইয়ের মুখ থেকে রোজের প্রতি ফিলিংস স্বীকার করার জন্য। অরিন, মেঘা, মাহুয়া, সায়রা সম্মতি জানায়। মাহুয়া কপাল কুঁচকে বলে, কিন্তু আমরা এখন কোথায় যাব? সায়রা ঠোঁট কামড়ে বলে ওঠে, চল কোথাও একটা ঘুরে আসি। মেঘা ঠোঁট উল্টে বলে, রোদকে ছাড়া যাব? অরিন চোখ মুখ কুঁচকে বলে, ওই মাইয়া এমনিতেও কোথাও ঘুরতে যায় না, আর আমাদের লেট হবে বাড়ি ফিরতে, তাই কোথাও একটা ঘুরে আসাই বেস্ট হবে। শুভ্র তার মাথায় চাটি মেরে বলে, গোন্ডামি করে বেড়ালেও আজ একটা ঠিক কথা বললি। অরিন জবাব না দিয়ে ব্যাগটা মেঘার হাতে ধরিয়ে দেয়। শুভ্র তার থেকে লম্বা হওয়ায় লাফিয়ে শুভ্রের চুল খামচে ধরে। আকস্মিক আক্রমণে শুভ্র থতমত খেয়ে যায়। দু হাতে হরিণের হাতের কবজি চেপে ধরে বলে, মাফ চাই বোন, আর জীবনেও তোর গায়ে হাত তুলবো না। আমার চুলগুলো ছেড়ে দে। এই বয়সে টাকলা হলে বউ জুটবে না কপালে। এমনিতেই বউয়ের জন্য আমার নিজের সব আবেগ দমিয়ে রেখেছি, কোনো প্রেম ভালোবাসার চক্করে নাই। অরিন তার চুল খামচে ধরে বলে ওঠে, তোর মতো মুখের চেয়ে হাত বেশি চলা পাবলিকের কপালে এমনিতেও বউ জুটবে না। মাহুয়া, সায়রা 2 জন মিলে অরিনকে সরিয়ে নিয়ে আসে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁসতে থাকে। শুভ্র নিজের চুল ঠিক করে আফসোসের স্বরে বলে, আহারে, না জানি কোন কপাল পোড়ার ভাগ্যে এই নমুনা আছে। বেচারার জন্য মন গহীন থেকে গভীর আফসোস জাগছে। অরিন আবারও তেড়ে যেতে নিলে মাহুয়া তাকে চেপে ধরে।
রোদ গাড়ি বাড়ির রাস্তায় না যেতে দেখে অন্য রাস্তায় যেতে দেখে অবাক হয়ে যায়। একা একা বাড়ি ফিরলেও রাস্তা এত বছরে চিনে গেছে। রৌদ্রের দিকে ফিরে বলে, রৌদ্র ভাই, এটা তো বাড়ির রাস্তা নয়। রৌদ্র তার দিকে তাকায় না, দৃষ্টির সামনে স্থির রেখে গম্ভীর স্বরে বলে, আই নো দ্যাট। যেন আপনি এই রাস্তায় কেন যাচ্ছেন? চুপচাপ বসে থাক, কাজ আছে। রোদ চুপ হয়ে যায়। কয়েক সেকেন্ড রুদ্রের দিকে তাকিয়ে থেকে দৃষ্টি ফিরিয়ে নেয়। রৌদ্র মিনিট 5 বাদে গাড়ি থামিয়ে দেয়। রোদ দেখে তাকে কোনো একটা ক্যাফেতে নিয়ে এসেছে। নিজ মনে প্রশ্ন চেপে সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামতে নিলে রৌদ্র বলে, ওয়েট আ মিনিট। রোদ বসে যায়। রৌদ্র গাড়ি থেকে নেমে এসে তার পাশে দরজা খুলে শান্ত স্বরে বলে, এইবার নেমে আয়। রোদ আজ অবাকের পর অবাক হতে থাকে। হুট করে রৌদ্রের কি হলো? তার এত যত্ন কেন নিচ্ছে? রোদকে বসে থাকতে দেখে বলে, বলদের রানী, দ্রুত নেমে আয়, কথা কানে যায় না? রোদ ঠোঁটে ঠোঁট চেপে নেমে আসে। রৌদ্র গাড়ির দরজা বন্ধ করে তাকে নিয়ে ক্যাফেতে ঢুকে শেষের দিকের একটা টেবিলে যেয়ে বসে রোদকেও বসতে বলে। রোদ তার পাশে না বসে সামনের চেয়ারে বসে যায়। রৌদ্র তার দিকে মেনু কার্ড এগিয়ে বলে, কি খাবে সিলেক্ট কর। রোদ বাড়িয়ে দেওয়া মেনু কার্ডের দিকে তাকিয়ে থাকে। শান্ত কণ্ঠে বলে, আমি কিছু খাবো না, বাড়ি চলুন, আম্মু চাচি ফুপ্পি চিন্তা করবে। রৌদ্র দৃঢ়স্বরে বলে, বাড়িতে জানে তুই আমার সাথে আসিস, সো টেনশন করবে না, দ্রুত কিছু একটা বল। রোদ চোখ ঘুরিয়ে নিয়ে বলে, কোল্ড কফি। সংক্ষিপ্ত জবাবে রৌদ্র এক পলক তার দিকে তাকিয়ে থেকে ওয়েটার দেখে 2টো কোল্ড কফি অর্ডার দিয়ে দেয়। রোদ নিষ্পলক চোখে বাহিরের দিকে তাকিয়ে থাকে। রৌদ্র এবার পূর্ণ দৃষ্টিতে রোদের দিকে তাকায়। কোথা থেকে শুরু করবে বুঝতে পারছে না। তার নীরবতা দেখে রোদ বাহিরে তাকিয়ে থেকে বলে, রুদ্র ভাই, আমরা এখানে কেন এসেছি? রুদ্র দুহাত পকেটে গুজে চেয়ারে পিঠ এলিয়ে দেয়। হিমশীতল কণ্ঠে বলে, তোর সাথে আমার কিছু কথা আছে, এই দিকে তাকা। রোদ ঘুরে বসে, কিন্তু চোখ তুলে তাকায় না। রুদ্র ফোঁস করে শ্বাস ফেলে বলে, কাল তোর সাথে আমার বিয়ের কথা তোলা হয়েছিল, আমি না বলে দিয়েছি, জানিস তুই? রোদের কান্নারা দলাপাকি আসে, তবুও নিজের দুর্বলতা প্রকাশ না করে মাথা আরও নামিয়ে নেয়। ঘাড় নাড়িয়ে ধীর গলায় বলে, জি জানতাম। এই বিয়ে নিয়ে তোর কোনো ভাবনা ছিল? বাসার সবাই যা চাইতো ওটাই, এর বাহিরে আমার কোনো চাওয়া পাওয়া ছিল না। সবাই যদি এবার বিয়ের কথা না তুলতো, তাহলে তুই অন্য কাউকে বিয়ে করে নিতি। রোদের মুখ শব্দ বের হতে চায় না, তবুও শুকনো ঢোক গিলে বলে, হয়তো। রোদের পকেটে থাকা দুহাত মুঠ হয়ে আসে। চল শক্ত করে বলে, তোর খুব শখ জেগেছে না বিয়ে করতে বলদের রানী? রোদ অবাক চোখে তাকিয়ে বলে, আমি কখন তা বললাম? রুদ্র জ্বলন্ত চোখে তার দিকে তাকিয়ে বলে, তাহলে অন্য কাউকে বিয়ে করে নিবি, এটা বললি কেন? রোদ তার জ্বলন্ত চোখ দেখতে পায়, তার নিকট অদ্ভুত ঠেকে। এই কয়েক সেকেন্ডে রুদ্রের চোখ দুটো ওরকম রক্তিম হয়ে উঠল কেন? রোদ দ্বিধান্বিত হয়ে পড়ে, নতজন কণ্ঠে বলে ওঠে, করে নিলেই বা আপনার কি? আমরা কাজিন হলেও আপনি আমাকে বোন মানেন না, অন্য কিছুও তো ভাবেন না, মানবও না। রুদ্র দাঁতে দাঁত চেপে কঠিন স্বরে প্রত্যুত্তর করে। রোদ ছোট করে শ্বাস ছেড়ে বলে, তাহলে কি মানেন? তোকে বলতে বাধ্য নই। রোদের রাগ হয়, কিন্তু প্রকাশ করার স্বভাবে নেই তার। সে পুনরায় মুখ ঘুরিয়ে নেয়, বিড়বিড় করে বলে, তেরা লোক কোথাকার। রৌদ্র শুনতে পায় না, কিন্তু বিড়বিড় করায় রক্তিম ঠোঁটজোড়া নড়চড় দেখে চোখের দৃষ্টি নিভে যায়, তাতে শীতলতা ছেয়ে যায়। কাল রাতে নদী থেকে ওরকম কথা শুনে ভেবেছিল রোদ হয়তো তাকে আগে থেকেই ভালোবাসে। এর আগেও কয়েকবার খেয়াল করেছিল রোদ হুটহাট তার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে, কিন্তু আজকে জবাবে বুঝতে পারছে রোদ তাকে নিয়ে ওরকম কোনো ভাবনা ভাবেই না, এতে খুব একটা কিছু হয় না। কিন্তু একটু আগে রোদ অন্য কাউকে বিয়ে করে নেওয়ার কথায় সম্মতি জানিয়েছে, মনে পড়লে দৃষ্টি পুনরায় জ্বলে ওঠে। রুদ্র নিজেকে শাসিয়ে নিচু স্বরে বলে, রুদ্র, তুই বড্ড হিংসুটে। সামান্য একটা কথা নিয়ে জেলাস ফিল করছিস? কেন করছিস? তুই এই বলদের রানীকে কিছুই ভাবিস না, ও তো তোর কিছুই না। আজ যা যা হচ্ছে সব তোর একটা না বলাতেই হচ্ছে, মেনে নে। একদিন রোদ ঠিকই অন্য কারো হয়ে যাবে, আজ বাদে কাল ও ঠিকই আরেকজনকে বিয়ে করে নেবে। রুদ্রের অস্থিরতা শুরু হয়, অবাধ্য মন তাকে আবারও ছটফট করায়। রোদের দিকে তাকিয়ে তাকে বাহিরের দিকে তাকিয়ে থাকতে দেখে তপ্ত শ্বাস ছাড়ে, নজর ফিরিয়ে নেয় না, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। চারিপাশে সব কিছু তার নিকট ফিকে ফিকে মনে হয়,
মস্তিষ্ক রোদের পাশে অন্য কারো উপস্থিতি ভাবলে তার অবাধ্য মন সেই জায়গায় তাকে বসিয়ে দেয়। রোদের পকেট থেকে ডান হাত বের করে নেয়, ঘাড়ে চালিয়ে বিড়বিড় করে বলে, আই থিঙ্ক আমি নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছি। আমার ডাউনফল অলরেডি শুরু হয়ে গেছে। বুঝতে পেরেও কোনো স্টেপ নিচ্ছি না। এ কোন জটিলতায় নিজেকে জড়াচ্ছি। এর শেষ কোথায়? রোদ আমার কি হয়? ডাজ সে সামথিং টু মি? কোল্ড কফি চলে আসলে দুজন নিজ ভাবনায় মত থেকে শেষ করে। কেউ কারোর সাথে কথা বলে না। রুদ্র মত থাকে নিজের দোটানা অনুভূতিতে। কফি শেষে রুদ্র বিল মিটিয়ে রোদকে নিয়ে বেরিয়ে যায়। ওদের চলে যেতে দেখে অরিন, মেঘা, মাহুয়া, সায়রা, শুভ্র বিল মিটিয়ে বেরিয়ে আসে। তারা শুভ্রের সাথে এই ক্যাফেতে এসে রুদ্র ও রোদকে দেখে অবাক হয়েছে। ভেবেছিল রুদ্র রোদকে বাড়ি নিয়ে গেছে, কিন্তু না, তাদের এই ক্যাফেতে নিয়ে আসায় অবাক হয়েছে। তারাও শুভ্রের গাড়িতে বসে বাড়ির পথে রওনা দেয়। সন্ধ্যায় রোদ নিচে নেমে আসলে অরিন, মেঘা তাকে চেপে ধরে। দুপুরে ফিরে ঘুমিয়ে থাকতে দেখে বিরক্ত করেনি। দুজনে চেপে ধরায় রোদ হকচকিয়ে যায়, চোখ মুখ কুচকে বলে, তোরা আমাকে এভাবে চেপে কেন ধরছিস? অরিন চলে ও ছটফটে গলায় বলে ওঠে, দ্রুত বল, দা ভাই তোকে আজ ক্যাফেতে নিয়ে যেয়ে কী বলেছে? রোদ জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করে, তোরা কি করে জানলি? মেঘা জবাবে বলে, আমরা শুভ্রের সাথে ওই ক্যাফেতে যেয়ে তোকে আর দা ভাইকে দেখতে পেয়েছি। ও আচ্ছা, সেরকম কিছুই বলেনি, শুধু জিজ্ঞেস করেছিল ওনার সাথে বিয়ে নিয়ে আমার কি ভাবনা। অরিন ভ্রুকুসকে বলে, তুই কি বলেছিস? বলেছি বাড়ির সবার যা ভাবনা আমারও তাই। মেঘা তার হাত ছেড়ে বলে, কেন? বলে দিতি তুই নিজেও চাইতি এই বিয়েটা হোক। রোজ শব্দহীন হাসে, তার সাথে তার চোখ জোড়াও হাসে। ভ্রু নাচিয়ে বলে, তোরা কি ভেবেছিস আমি এই কথা বলে দিলে উনি আমায় বিয়ে করে নিত? মোটেও না। বিয়ে করার হলে কাল দ্বিমত করতো না। আর যদি আমার তার প্রতি অনুভূতি আছে এটা জেনে থাকে, তখন নিজেই বিয়ের প্রস্তাব দিত। তাহলে ওটা সিম্প্যাথি ছাড়া আর কিছুই হতো না। আমি চাই উনি আমাকে মন থেকে অনুভব করে বিয়েতে হ্যাঁ বলুক, তবে এখন আর সেটা সম্ভব নয়। রোদের জবাবের প্রত্যুত্তরে তারা আর কিছু বলতে পারে না, শুকনো মুখে বসে থাকে। রোদ যে ভুল কিছু বলেনি। বর্ষণ এসে মেঘার পাশে বসে যায়। তাকে দেখে তিনজনই নড়ে চড়ে বসে। বর্ষণ সোফার এক পাশে মাথা এলিয়ে দিয়ে বলে, মেঘু পাখি চুলগুলো টেনে দে। মেঘা মাথা নাড়িয়ে তার চুল টেনে দিতে থাকে। বর্ষণ চোখ জোড়া বন্ধ করে বলে, রোদ না হয় চুপচাপ বসে আছে এটা মেনে নিলাম, কিন্তু সূর্য আজ কোন দিক থেকে উঠেছিল? আমাদের ওরও চুপচাপ বসে আছে, কোনো কথা না বলে এটা তো মেনে নেওয়া যায় না। অরিন কপাল কুঁচকে মুখ বাঁকিয়ে বলে, আমি এমনিতেই যথেষ্ট শান্তশিষ্ট আর চুপচাপ থাকা একটা মেয়ে। বর্ষণ ঠোঁটেলিয়ে হেসে বলে, হ্যাঁ তুই আর আম্মু একই, দুজনেই শান্তশিষ্ট তালিকায় একদম প্রথম দ্বিতীয় অধিকারী। অরিন ভেঙচি কেটে চুপ হয়ে যায়। বর্ষণ আর কিছু বলে না, নয়তো একটু পরে তার চুল ছিঁড়তে চলে আসবে। সেটা ভেবেই তার ঠোঁটজোড়া প্রসারিত হয়। তাকে হাসতে দেখে মেঘা মুগ্ধ হয়ে অপলক চোখে তার দিকে তাকিয়ে থাকে। তবে বর্ষণের চুলের ভাঁজে নিজের চলমান হাত থামায় না। অরিন নিজের ফোনের লক খুলে বলে, চল রোদু সোনা, আমরা লুডো খেলি। রোদ তার ডাকায় হেসে ফেলে, সম্মতি জানিয়ে বলে, আচ্ছা। দুজনেই খেলায় ব্যস্ত হয়ে গেলে বর্ষণ চোখ মেলে মেঘার দিকে তাকায়। মেঘা তাকিয়েছিল বলে দুজোড়া চোখের দৃষ্টি এক হয়। মেঘা ততপত খেয়ে দ্রুত নজর সরিয়ে নেয়। বর্ষণ নিঃশব্দে হেসে নিচু স্বরে বলে, হরলিক্স কি খেতে শুরু করেছিস? মেঘা নাক মুখ কুঁচকে তাকায়, মুখ বাঁকিয়ে বলে, বাজে কথা বলবেন না, আমার হরলিক্স খাওয়ার বয়স আছে। আর আমি কেনই বা খাবো? আমাকে সামলাতে। মেঘা চমকে ওঠে। অরিন রোদকে গেমে মগ্ন দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মিনমিন করে বলে, আপনি আমার সাথে এমন উল্টোপাল্টা কথা বলেন কেন? কারণ উল্টোপাল্টা কিছু করতে পারছি না তাই। মেঘা লজ্জায় আড়ষ্ট হয়ে যায়। ইতস্তত করে বলে, চুপ করুন, এগুলো কি বলছেন? কেন লজ্জা পাচ্ছিস? মেঘা ধীরগতিতে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ঠোঁট জুড়ে তার লাজুক হাসি। বর্ষণ ঠোঁট কামড়ে হেসে বলে, নো প্রবলেম, সময় হলে লজ্জা ভাঙিয়ে দেব। মেঘার গাল দুটো এবার লজ্জায় রক্তিম বর্ণ ধারণ করে। ফুট করে উঠে চলে যেতেও পারছে না। রোদ অরিন থাকায় একটু আঁচ করে নিতে পারলে দুটোই তাকে লজ্জায় ফেলবে। মেঘার লাজুক মুখ দেখে বর্ষণের দৃষ্টি পাল্টে যায়। নিজেকে সামলে পুনরায় চোখ জোড়া বন্ধ করে নেয়। মুচকি এসে বলে, চুল টানছিস না হাত দিয়ে বোলাচ্ছিস? শক্ত করে টান। মেঘা লাজুক মুখেই হাত জোড়া বাড়ায়। রোদের ডাক আসলে উঠে চলে যায়। অরিন একা না বসে থাকে, সেও উঠে চলে যায়।
অরিন নিজের রুমে যেতে নিয়েও রায়ানের রুমে পা বাড়ায়। এ সময় সে আর রুদ্র দুজনেই বাড়িতে থাকে। অরিন ভেবে নেয় রায়ান রুদ্রের রুমে থাকলে এই সুযোগে রায়ানের ফোন দেখবে, ওই মেয়ের সাথে রায়ান কী কথা বলে। আজ এই রহস্যর উদ্ঘাটন করে তবেই রুমে ফিরবে। অরিন রুমে ঢুকে দেখে রায়ান নেই। ফোন তার ড্রেসিং টেবিলের উপরে। তার চোখ জোড়া চকচক করে ওঠে। মিটমিটিয়ে হেসে দ্রুত পায়ে রুমে ঢুকে ফোন হাতে নেয়। তবে অন করে দেখে লক করা। দেখে মুখটা চুপসে যায়। ঠোঁট কামড়ে ভাবুক স্বরে বলে, জালিম লোক তার ফোনে লক দিয়ে রাখে, কি হতে পারে। অরিন তার মাথায় যা আসে তাই দিয়ে দেয়। রায়ানের জন্ম তারিখ থেকে শুরু করে সব, কিন্তু তবুও সক্ষম হয় না। ফোনের টাইম উঠে গেলে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ফোন রাখতে যেয়ে আকস্মিক পিছন থেকে কথা শুনে চমকে ওঠে। রায়ান এগিয়ে এসে তার পিঠের সাথে নিজের বুক প্রশস্ত মিশিয়ে নেয়। মুখ নামিয়ে আলতো করে কাঁধের উপর রেখে শান্ত স্বরে বলে, এত মাথা খাটিয়ে ওসব না দিয়ে একবার ওড়ো পাখি টাইপ করে দেখে নিতি। অরিন ফোনটা বিছানায় ছুঁড়ে দেয়। উল্টো ঘুরে পালাতে চাইলে রায়ান তার দুহাত বাঁকিয়ে পিছনে মুচড়ে ধরে। অরিন ব্যথায় নাক মুখ কুঁচকে নিয়ে বলে, জালিম লোক, হাত ছাড়ুন আমার, ব্যথা পাচ্ছি। রায়ানের হাতের বাঁধন হালকা হয়। ব্রুকুচকে বলে, তুই আমার রুমে আমার ফোন নিয়ে কি করছিলি? অরিন চোখ পিটপিট করে বলে, আমার ফোন খুঁজে পাচ্ছিলাম না, তাই আপনার ফোন দিয়ে কল দিতে এসেছিলাম। সব রেখে আমার ফোন? আপনি রুমে ছিলেন না দেখে আপনারটাই নিয়েছি। কারো পারমিশন ছাড়া তার জিনিসে হাত দিতে নেই, জানিস না? অরিন ছটফট করে বলে, জানি, ছাড়ুন, আর কখনো ধরবো না। রায়ান এক হাত সামনে নিয়ে এসে তার কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। থমথমে স্বরে বলে, সত্যি করে বল, কেন এসেছিলি? অরিন স্থির হয়ে গেল। তার হাত পায়ে স্থির থাকে না, পুরো শরীর জুড়ে কম্পমান বহমান। রায়ান তা অনুভব করে বাঁকা হাসি দেয়। অরিন চোখ নামিয়ে নেয়। মিনমিন করে বলে, আমার ফোনে কল দিতেই এসেছি, প্লিজ ছেড়ে দিন। ওকে, দেন আগে সরি বল। একটু ফোন তো ধরেছি, তাই বলে সরি বলতে হবে? হ্যাঁ, দ্রুত বল। অরিন অভিমানী কণ্ঠে বলে, সরি, আর কখনো পারমিশন ছাড়া আপনার রুমে আসবো না, আর নাই বা আপনার ফোন ধরবো। তার অভিমান দেখে রায়ান ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, এই শুকনো সরিতে আমার হবে না, ভেজা সরি চাই। অরিন অবাক হয়ে তাকিয়ে বলে, ভেজা সরি? ওটা আবার কি? দেখতে চাস? ক্রমশ রায়ানের ঠোঁটজোড়া নিজের ঠোঁটজোড়ায় এগিয়ে আসতে দেখে অরিন অবাকের চোখে দৃষ্টি পাল্টে যায়। ঢোক গিলে দ্রুত নিজের মুখ রায়ানের প্রশস্ত বুকে গুজে দেয়। ফিসফিস করে বলে, ওহ চাই না, আমি দেখতে চাই না। রায়ান থমকে যায়। হাত দুটো শিথিল হয়ে আসে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, অরু, তুই খুব সাংঘাতিক মহিলা। অরিন প্রত্যুত্তর করে না। কোমর থেকে রায়ানের হাত সরে যাওয়ার পাশাপাশি নিজের দুটো হাত উন্মুক্ত পেতেই এক ছুটে রুম থেকে বেরিয়ে যায়। রাতের খাবারের শেষে রোদ নিজের রুমের দরজায় পা রাখতেই পেছন থেকে হাতে চাপ অনুভব করে দাঁড়িয়ে যায়। উল্টো ঘুরে রুদ্রের শক্ত হাতের মুঠোয় নিজের নরম কোমল হাত দেখে থমকে যায়। চোখের দৃষ্টি তার উপর ওঠে না, এক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে। রুদ্র তার দৃষ্টি না দেখেই নিজের মতো করে বলে ওঠে, আমার রুমে আয়। রোদের নিজের ভ্রম থেকে বেরিয়ে আসে। ইতস্তত করে বলে, আপনার রুমে কেন যাব? তোর পিক আমার কাছে, ভুলে গেছিস? না লাগবে না, ডিলিট করে দিয়েন। রুদ্র কপাল কুঁচকে বলে, কেন লাগবে না? পিক কি শুধু আপলোড করতে তুলেছিলি? রোদ কথা বলতে চায় না, হাত ছুটানোর চেষ্টা করে বলে, আপনি আমার হোয়াটসঅ্যাপে না পাঠিয়ে দেন, ওখানেই পাঠিয়ে দেন, আমার হাত ছাড়ুন। রুদ্র হাত ছেড়ে দিয়ে বলে, তোর হোয়াটসঅ্যাপ নাম্বার খুঁজে পাচ্ছি না, আমি কল করছি, সেভ করে নেবেন। রুদ্র এক পা তার দিকে এগিয়ে আসে। দাঁত কিরমির করে বলে, বলদে রানী, তুই আমাকে অ্যাভয়েড করতে চাচ্ছিস? আমার রুমে যেতে তোর কী প্রবলেম? আমার ঘুম পেয়েছে, 5 মিনিটের মাঝে আমার রুমে আসবি। রুদ্র তাকে বলেই হনহনিয়ে চলে যায়। রোদ দীর্ঘশ্বাস ছাড়ে। ফিচেল হেসে বলে, যতই আপনার কাছে থাকবো ততই ভেঙে পড়বো। একই বাড়িতে থাকি, চাইলে পুরোপুরি দূরত্ব সম্ভব নয়, কিন্তু যতটুকু সম্ভব তাই সই। রোদ নিজের রুমে ঢুকে দরজা লক করে দেয়। আজ ওষুধ খাবে, তাহলে আর রাত জাগতে হবে না। এই ওষুধগুলোর মাঝে ঘুমের ওষুধও আছে। 5 মিনিট পেরিয়ে যাওয়ার পরে তরতর করে 20 মিনিট চলে গেল। রুদ্র রোদের দেখা পায় না। রুম জুড়ে পায়চারি শুরু করে দেয়। দাঁতে দাঁত পিষে বলে, বলদের রানী এখনো আসছে না কেন? ওর সাহস হয় কি করে আমার অবাধ্য হওয়ার? আমি কি ওকে আমার সাথে প্রেম আলাপ করতে ডেকেছি? জাস্ট একটু নর্মালি কথা বলতাম। ঘুম ঠিক করে হয় না বলে ওকে ডাকি, নয়তো ওর মতো বলদের রানীর কাছে আমি রুদ্র ছুটে যাব।
নো, নেভার, নেভার এভার। রুদ্র আর অপেক্ষা করা হয় না, নিজেকে হাজারো বোঝ দিয়েও দমিয়ে রাখতে পারে না, অধৈর্য হয়ে ছুটে যায়। রোদের রুমের সামনে এসে দরজা লক দেখে চোয়াল শক্ত হয়ে আসে। আজও নদীর চোখে পড়ে গেলে অস্বস্তিতে জড়িয়ে পড়বে বলে নক করে না, উল্টে ঘুরে নিজের রুমের দিকে পা বাড়িয়ে বলে, বলদের রানী, কাল একবার তোকে হাতের কাছে পেয়ে নেই। আমায় ইগনোর করা তোর সাহস কত কাল দেখছি। আজও আমার ঘুমের সর্বনাশ করলি না? ফাইন, কাল আমি তোর সর্বনাশ করব। তোরও নির্ঘুম রাত নিয়ে আসার ব্যবস্থা করছি, জাস্ট ওয়েট। ইমন রুমে ঢুকে ইরিনকে খুঁজে পায় না। বেলকনিতে পা বাড়িয়ে সেখানে ইরিনের দেখা পায়। বেলকনির রেলিং চেপে উদাস চোখে আকাশে তাকিয়ে আছে। ইমন নিঃশব্দে এগিয়ে যেয়ে পিছন থেকে তাকে উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে নেয়। কাঁধে ঠুটনি চেপে আদুরে গলায় বলে, হোয়াট হ্যাপেন ইরু পাখি? আপসেট কেন? ইরিন নিজের কোমর ছাড়িয়ে পেটের উপর ইমনের দু হাত নিজের হাতে নেয়। তার প্রশস্ত বুকে পিটেলিয়ে বলে, দা ভাই এবারও রোদকে বিয়ে করবে না বলে দিয়েছে। আপনি তো জানেন রোদের অবস্থা, ও এখন আরও ভেঙে পড়েছে, ওর জন্য বড্ড ভয় হয়। ইমন দীর্ঘশ্বাস ছেড়ে বলে, রুদ্রের সমস্যা কি? সাবিত রোদের সাথে মিসবিহেভ করেছে বলে ওর সাথে কি করেছে আমাদের সবার জানা, মেনে নিলাম। ও একজন ফ্যামিলির মেম্বার্স হয়ে রেসপন্সিবিলিটি দেখিয়েছে, কিন্তু তোর হলুদের দিন রোদকে আঘাত করে অমন ডেসপারেট হয়ে গিয়েছিল কেন? ওই ছেলে চায় কি? না ভাই নিজেও জানে না সে ঠিক কী চায়। ইমন ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, রায়ানোকে ইগোয়েস্টিক ম্যান বলে ভুল কিছু বলে না। ইরিন জবাব দেয় না। রোদের চিন্তায় সে অস্থির। ঠিক করে নেয় কাল ভার্সিটি থেকে ফেরার সময় একবার বাড়ি হয়ে আসবে। ইমন সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আই থিঙ্ক রুদ্রকে সময় দেওয়া উচিত। ওকে ওর ফিলিংস বুঝতে দে। এতগুলো বছর রোদের থেকে দূরে ছিল, তাই ও ফিলিংস বুঝতে পারেনি, এখন কাছাকাছি এসেছে। সময় কিছুটা লাগবে। চাইলে তো আর হুটহাট করে কিছু চাপিয়ে দেওয়া যায় না। আর ও চেয়েছিলে, নট পসিবল। ইরিন ঘাড় বাঁকিয়ে বলে, না ভাই বুঝলেও স্বীকার করবে তো? ইমন তার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলে, সময় হলে ঠিকই করে নেবে, এখন রুমে চল। ইরিন বিনা বাক্যে মাথা নাড়িয়ে সায় জানায়। ইমন আগে আগে রুমে ঢুকে গেলে ইরিন তার পিছু পিছু এসে বিছানায় গায়ে লিয়ে দেয়। ইমন লাইট অফ করে এসে তাকে পিছন থেকে জড়িয়ে ধরে, চুলের ভাঁজে চুমু এঁকে বলে, রোদকে নিয়ে ভয় পাস না, ও ভয় পাওয়ার মতো কিছু করবে না, নিজেকে সামলিয়ে নেবে। প্রতি উত্তরে ইরিন তার দু হাতের উপর নিজের দু হাত আলতো করে রাখে। ইমন মৃদু হেসে ইরিনের মাথায় থুতনি ঠেকিয়ে চোখজোড়া বন্ধ করে নেয়। তার উষ্ণ আলিঙ্গনে ইরিনও প্রশান্তি অনুভব করে চোখজোড়া বন্ধ করে। ভাবনা চিন্তা অস্থিরতা উদ্বিগ্নতা সব কিছু থেকে মুক্তি পেতে গভীর ঘুমে তলিয়ে যায়। মেঘ নদীকে রুমে ঢুকতে দেখে তাকে ডেকে ওঠে। নদী এগিয়ে এসে বাধ্য বইয়ের ন্যায় সোফায় তার পাশে বসে। মেঘ নিজের এক হাত তার অপর হাতের আঙুলে গুজে দেয়। নদী, মেঘার জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ভদ্রলোক আমাদের বিজনেস পার্টনার। ইরিনের বিয়েতে এসে মেঘাকে পছন্দ করেছে নিজের ছেলের জন্য। তার ছেলেকে জানি, খুবই ভদ্র আর ভালো ছেলে। তোমার ডিসিশন কি? নদী ভাবলেশীনভাবে বলে দিল, ওনাদের না বলে দিন। কিন্তু কেন? আমি মেঘাকে এখন বিয়ে দিতে না চাইলে ওরকম ভদ্র ছেলে হাতছাড়া করতে চাইছি না। তাই ভাবছি এখন বিয়ে পড়িয়ে রাখবো, মেঘা আরও বড় হলে অনুষ্ঠান করব। যতই ভদ্র হোক না কেন, আমি আমার মেয়ে দিব না। আমি বর্ষণের সাথে মেঘার বিয়ের কথা ভেবে রেখেছি। মেঘ অবাক হয়ে বলে, কি বলছো? বর্ষণের নিজস্ব পছন্দ থাকতে পারে? নদী মুচকি হেসে বলে, ওর নিজস্ব পছন্দই তো আমাদের মেঘা। আপনি দেখেন না, ও মেঘার জন্য কত কিছু করে। রোদ ওর জন্যও তো করে। ওদের জন্য করা আর মেঘার জন্য করা অনেকটাই তফাৎ আছে। আপনি তা দেখতে পারছেন না। আমাদের মেঘা হলো চাপা স্বভাবের মেয়ে, কোনো কিছু মুখ ফুটে চাইতে পারে না। কিন্তু বর্ষণ, ও মুখ ফুটে বলার আগেই তা এনে হাজির করে। মেঘার 15 বছর বয়সে বই পড়ার জন্য খুব আগ্রহ দেখালো, আমরা কেউ কিন্তু বুঝতে পারলাম না। কিন্তু বর্ষণ ঠিকই বুঝে নিয়েছে। লোক দিয়ে বাগানের এক পাশে বড় রুম তুলে ওটা মেঘের জন্য পুরো বইয়ের জগৎ বানিয়ে দিয়েছে। আরও কত কিছু করে। আমি মেঘা বর্ষণ ছাড়া আর কারো কাছে সুখী হবে না। বর্ষণের মতো করে ওকে কেউ বুঝতে পারবে না। তাই বলছি, এই প্রস্তাবে না করে দিন। যত ভালোই ছেলে হোক না কেন, আমার কাছে বর্ষণের থেকে ভালো মেয়ের জামাই আর কেউ নয়। মেঘ দ্বিমত করে না। বর্ষণের সাথে মেয়ের বিয়ে হলে তার মেয়ের সারা জীবন এই বাড়িতেই থাকবে, চোখের আড়াল হবে না। এই ভেবেই স্মিত হেসে বলে, আচ্ছা ঠিক আছে, তাদের না হয় না দেব, কিন্তু আকাশ কি রাজি হবে বর্ষণের সাথে মেঘার বিয়ে নিয়ে?
রুদ্র দুবার রোদকে প্রত্যাখ্যান করেছে, সেখানে আবার ওর ছেলের সাথেই আমাদের বিয়ে মানবে কি ও? আপনি চিন্তা করবেন না, দেখে নিন রুদ্র ঠিকই রোদকে বিয়ে করবে, আর না করলেও আকাশ বর্ষণ মেঘার বিয়েতে আপত্তি জানাবে না। মেঘাকে রোদের থেকে আলাদা ভাবতে দেখি না কখনোই, নিজের মেয়েই মনে করে। মেয়ের সুখের জন্য অহেতুক জেদ দেখাবেন না ওদের দুজনের ব্যাপার নিয়ে। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হু। রুদ্রটা কেন যে এরকম তেরামো করে, আমার ছেলে হয়েও এত রাগী হলো কি করে? নদী হেসে দিয়ে বলে, বংশগত জিন। মেঘও শব্দ করে হেসে দেয়, মাথা নাড়িয়ে বলে, জামাই শ্বশুর একই, দুটোই ঘাততারা, উগ্র মেজাজি। নদী হাসি মুখে সম্মতি জানিয়ে বলে, সামনে আমাদের অনেক কিছু দেখতে হবে, চাচা ভাতিজার জামাই শ্বশুর হওয়ার যুদ্ধ। দুজনেই প্রাণ খুলে হেসে নিজেদের আলাপে ব্যস্ত হয়। রুদ্র গাড়ি থেকে নেমেই তার মস্তিষ্ক দপদপ করে জ্বলে ওঠে। রোদ আজও হাসি মুখে ওই স্যারের সাথে কথা বলছে। রুদ্র দাঁত কিরমির করে বলে, বলদের রানী, দুদিন ধরে আমাদিকে ফিরেও তাকাস না, আর এখানে স্যারের সাথে দাঁত কপাটি সব বের করে হাসছিস কেমন স্যার? ছাত্রীর সাথে এত কিসের কথা? সব ছাত্রী রেখে শুধু রোদের সাথে কথা বলতে হবে? রুদ্র দাঁড়িয়ে থাকতে পারে না, হনহনিয়ে ওদের দিকে এগিয়ে যায়। তাদের দেখে দুজনই চুপ হয়ে যায়। রুদ্র থমথমে স্বরে বলে, রোদ, বাড়ি ফিরতে হবে, লেট হচ্ছে। রোদের স্যার রুদ্রের দিকে তাকিয়ে বলে, তুমি রোদের কি হও? রুদ্র থমথমে স্বরেই বলে, কাজিন। ও, রোদের বড় ভাই। রুদ্রের দুহাত মুঠ হয়ে আসে, দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট কল মি হার বিগ ব্রাদার। তুমি তো বললে কাজিন, তাহলে বড় ভাই কেন বলবো না? চাচাতো ভাই, মায়ের পেটের আপন ভাই নই। বলে রোদের এক হাত চেপে ধরে বলে, রোদ চল। রোদে টেনে নিয়ে যাওয়ায় রোদ আর বাধা দিতে পারে না। এরকম সুঠামদেহী পুরুষের মতো তার 17 বছর কিশোরী একার পক্ষে থামানো সম্ভব নয়। কোনো রকম হোঁচট খেয়ে খেয়ে তার সাথে পা মেলায়। পেছন থেকে রোদের স্যার ফেলফেল করে তাদের দিকে তাকিয়ে থাকে। গাড়ির কাছে এসে রুদ্র হাত ছেড়ে দেয়। রোদ নিজের হাত ঢুলে কপাল কোচকে বলে, আপনি আমাকে এভাবে টেনে কেন নিয়ে আসলেন? স্যার কি মনে করলো বেয়াদবি হয়ে গেল না? রুদ্র তেড়ে আসে, তার ঘন কালো চুলের মোটা খোপাটা এক হাতে আঙুলে চেপে ধরে, হিসিয়ে বলে, তোর ওই স্যার কি মনে করলো তা নিয়ে পড়ে আছিস? আর আমি যে বলেছি স্যার হোক বা যেই হোক কারোর সাথে এমন হেসে হেসে কথা বলবি না, ওটা মনে ছিল না? ওই স্যারের সব রেখে তোর সাথেই কেন কথা বলবে? খোপা চেপে ধরায় রোদ ব্যথা পায় না, তবে রুদ্র খুব কাছাকাছি থাকায় একটা তপ্ত প্রশ্বাস অনুভব করে থমকে যায়। রোদ সেভাবেই মাথা নিচু করে তাকায়। তার আর রুদ্রের মাঝে 1 ইঞ্চি দূরত্ব। রোদ শুকনো একটা হাসি দেয়, নিজ মনেই বলে, রুদ্র ভাই, আপনার আর আমার মাঝে এই দূরত্ব নামক শব্দটা কখনোই মিটবে না। দেখুন, 1 ইঞ্চি হলেও দূরত্ব রয়ে গেছে। আপনার ওই শক্তপোক্ত বুকটা কখনোই আমার একান্ত নিজের হবে না, আপনি যে হতে দিলেন না। রোদের জবাব না পেয়ে উল্টো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্রের রাগ কমে আসে। এইভাবে মাথা নিচু করে থাকাটা যেন তার পছন্দ হয়। কাল থেকে এই বলদের রানী তাকে একটু পাত্তা দেয়নি। রাতে রুমে ডাকলেও আসেনি। রুদ্র তার মাথা থেকে নিজের হাতটা সরিয়ে নেয়, কণ্ঠ শীতলতা এনে বলে উঠে, ওই স্যার তোদের কলেজের না কোচিংয়ের? রোদ চোখ তুলে তাকায়। কিছু সময়ের আগের ফর্সা মুখশ্রীর রক্তিম আভাস থাকলেও এখন মুখটা গম্ভীর নেয়। ঘাড় নাড়িয়ে বলে, না, আমি যে ম্যাডামের কাছে গান শিখি, উনি তার হাজব্যান্ড, তাই স্যার বলে ডাকি। জবাব শুনে রুদ্র সন্তুষ্ট হয়, আর কোনো প্রশ্ন না করে রোদের মুখের দিকে তাকায়। রোদ তার চোখে চোখ রাখতে পারে না, নামিয়ে নেয়। কয়েক সেকেন্ড বাদে আবারও তুলে রুদ্রের দিকে তাকায়। তাকে নিজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কুকড়িয়ে যায়, তবে এবার যেন চোখ নামিয়ে নেওয়ার ইচ্ছে হয় না। রুদ্রের ভাষা ভাষা চোখ দুটোতে নিজের টানা টানা চোখ দুটো অপলক দৃষ্টি নিক্ষেপ করে। রোদের মনে পড়ে যায়, হুটহাট রেগে যাওয়া তেরামো করে বেড়ানো পুরুষটি তার হবে না। অনুভূতি বুঝতে সক্ষম হওয়ার পর থেকে যে জায়গায় নিজেকে ভেবেছে সেই জায়গা তার নয়, অন্য কাউকে দেখতে হবে। যে অধিকার নিজেকে ভেবেছিল সেই অধিকারে অন্য কাউকে খাটাতে দেখতে হবে। রোদ দুহাত মুঠো করে দাঁতে দাঁত চেপে চোখ জোড়া নামিয়ে নেয়। অবাধ্য চোখের অশ্রুগুলো আবারও উপচে বেরিয়ে আসতে চাইছে। রোদ নিজেকে বুঝ দেয়, তাকে শক্ত হতে হবে। এই পুরুষটার উপর অন্য কারো কর্তৃত্ব ফলানো নিজ চোখে দেখতে হবে। তবে সত্যিই কি সে রুদ্রের পাশে অন্য কাউকে মেনে নিতে পারবে? নিজেকে ঠিক রাখতে পারবে?
রোদ রুদ্র দুজনেই পেছন থেকে অনাকাঙ্ক্ষিত কিছু কটুবাক্য উক্তি শুনে নিজেদের ঘর থেকে বেরিয়ে আসে। পেছনে ঘুরতেই হাফসাকে দেখা যায়। সে তাদের ঘুরতে দেখে মুখ বাঁকিয়ে বলে ওঠে, রোদ, এটা তোর বয়ফ্রেন্ড বুঝি? রোদের জবাবের অপেক্ষা না করেই নিজে পাশের জনকে বলতে শুরু করে, বুঝলি, আজ যদি রূপবতী হতাম তাহলে এরকম একটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড আমাদের কপালেও জুটে যেত। রূপ থাকলে যে সব পাওয়া যায় তার কারেক্ট এক্সাম্পল রোদ। দেখ না, একজন মলেস্ট হয়েও রিচ ফ্যামিলির, ভাই বোন সবার কত আদর তার জন্য। ফেলের পর ফেল করলেও কিছু বলে না। সবশেষে এমন একটা বয়ফ্রেন্ডও কপালে জুটে গেছে। আজ আমাদের রূপ নেই বলে এটা হলো না। রুদ্র রোদের মাথায় হাত নামিয়ে নেয়, চিল্লিয়ে বলে, হেই স্টুপিড গার্ল, ওর নামে এগুলো বলার সাহস হয় কি করে তোমাদের? ওকে জড়িয়ে আর একটা ফালতু কথা বললে থাপড়িয়ে গাল ফাটিয়ে দেব। হাফসা ভয় পায় না, মুখ ভেঙিয়ে বলে, ও মা, আপনার গার্লফ্রেন্ড মলেস্ট হলে কিছু নয়, আর আমরা বললেই দোষ? গার্লফ্রেন্ড বুঝি বলেনি? ওকে আগে দুইজন ভোগ করে বসে আছে। না বলে থাকলে বলুন, আমি ডিটেলসে বলে দিচ্ছি। আমিও ওখানে প্রেজেন্ট ছিলাম। রুদ্র যেতে নিলে রোদ তার হাত চেপে ধরে। লজ্জায় অপমানের চোখে অশ্রুর বাঁধ মানেনি। অল্প সময়ে রক্তিমাভা ছড়িয়ে যায়, গালজোড়া ভিজে উঠেছে। রোদ আকুতি ভরা টলটলে চোখে তাকিয়ে বলে, প্লিজ কোনো ঝামেলা করবেন না। ও ভুল বলছে না, আমাকে এখান থেকে নিয়ে চলুন। এই তিক্ত কথাগুলো আমি হজম করতে পারবো না, প্লিজ নিয়ে চলুন। রুদ্র বাকরুদ্ধ হয়ে যায়। হতবিহ্বল হয়ে রোদের দিকে তাকিয়ে থাকে। মনের গহীনে অস্থিরতা জাগানো চোখ দুটো ভেজা ছলছল দৃষ্টি দেখে ঢোক গিলে নেয়। এক পলক হাফসাকে দেখে নিয়ে গাড়ির দরজা খুলে দেয়। রোদ বিনা বাক্যে গাড়িতে উঠে যায়। রুদ্র অপর পাশে যেয়ে গাড়ি স্টার্ট দিয়ে দেয়। দুজনের কারো মুখে কোনো কথা নেই। রুদ্র তার দিকে পানির বোতল এগিয়ে দিয়ে বলে, পানি খেয়ে নে। রোদ নিজের কান্না দমিয়ে তার দিকে তাকায়। রুদ্রের শান্ত মুখশ্রী দেখে তার বুকটা ধুক করে ওঠে। রুদ্রের চোখে নিজের অনুভূতি না দেখলেও স্বাভাবিক থাকতে পারছে না, কিন্তু ওই চোখ দুটো নিজের জন্য ঘৃণা দেখবে সেটা সে মানতে পারবে না। পুরোটা শেষ হয়ে যাবে। রুদ্র তাকে পানির বোতল নিতে না দেখে থমথমে স্বরে বলে, পানির বোতলটা নে, আমাকে দেখার জন্য পুরো একটা জীবন পড়ে আছে। রোদ কিছু বলে না, পানির বোতল নিয়ে নেয়। কয়েক ঢোক পানি খেয়ে সিটে গায়ে নিয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। বন্ধ চোখ দিয়ে একের পর এক অস্ত্র টপ টপ করে পড়তে থাকে। ড্রাইভিংয়ে ব্যস্ত থাকা রোদের চোখ দুবার কয়েক সেকেন্ডের জন্য সেদিকে চলে যায়, তবে সে মুখ ফুটে কিছু বলে না। গম্ভীর মুখশ্রী জড়ে আছে শীতলতার ছাপ, কিন্তু স্টিয়ারিংয়ে রাখা বলিষ্ঠ হাত দুটো স্বাভাবিকের থেকে শক্ত ও দৃঢ়। ফর্সা হাতের শিরাগুলো ফুলে উঠে তার নীলচে ছোপ ছোপ স্পষ্ট দৃশ্যমান। বাড়ি থেকে কোচিং কলেজের দূরত্ব 25 মিনিট। সেখানে আজ 10 মিনিটে চলে আসায় রোদের কান্না কিছুটা বিরতিতে আসে। চোখ খুলে তাকিয়ে অবাক হয়ে রুদ্রের দিকে তাকায়। রুদ্র তার দিকে তাকায় না, চোখ জোড়ার সামনে স্থির রেখে শান্ত স্বরে বলে, রোদ, বাড়ি যা। রোদ প্রত্যুত্তর করে না। অবাক কান্না ভেজা মুখশ্রীতেই গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে গাড়ির দরজা লাগিয়ে দেয়। তাকে নেমে যেতে দেখে রুদ্র 1 সেকেন্ডও সময় অপেক্ষা করে না, সাথে সাথে গাড়ি স্টার্ট দিয়ে সর্বোচ্চ গতিতে চলমান করে। সাদা বড় গাড়িটা ধুলো উড়িয়ে চলে গেলে রোদের বুকে ব্যাগ চেপে ধরে বাড়ির গেটের সামনে বসে পড়ে। ডুকরি কেঁদে উঠে বলে, নিশ্চয় সেদিনই হয়েছিলাম আপনার থেকে দ্বিতীয়বারের মতো প্রত্যাখ্যান পেয়ে, কিন্তু আজ নিঃশেষ হয়ে গেলাম। আমার যার কিছু রইল না রুদ্র ভাই। আপনিও আমাকে ঘৃণা করতে শুরু করেছেন। আপনার ওই চোখ দুটো নিজের জন্য ঘৃণা কি করে মেনে নেব আমি? আপনি আমায় নিকৃষ্ট অতীত জানার পূর্বে আমার কেন প্রাণহীন হলাম না? আপনার চোখে ঘৃণা দেখার আগে মৃত্যু সই। আপনি যে আমার দিকে ফিরে তাকাবেন না, কখনোই না। বাড়ির দারোয়ান রোদকে গেটের সামনে বসে থাকতে দেখে তড়িঘড়ি এগিয়ে আসেন। চিন্তিত স্বরে বলে, রোদ মামুনি, কি হয়েছে? তুমি এখানে বসে আছো কেন? রোদ এক হাতে নিজের চোখ জোড়া ও মুখ মুছে নেয়। টলমলে পায়ে উঠে দাঁড়িয়ে বলে, কিছু হয়নি, হুট করে মাথাটা ঘুরে পড়ে গিয়েছি। এখন ঠিক আছে তো? রোদ ধীরগতিতে মাথা নাড়িয়ে দৌড়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ির কাছে যেতে নিলে অরিন, মেঘা, রায়ানকে সোফায় বসে থাকতে দেখতে পায়, কিন্তু আজ আর দাঁড়িয়ে যায় না। আর নাই বা স্বভাবগত মুচকি হাসি দেয়। দু হাতে ব্যাগ চেপে ছুটে উপরে চলে যায়। তার রুমের দরজা বন্ধ হওয়ার শব্দে অরিন, মেঘা, রায়ান দাঁড়িয়ে যায়। মেঘা বিস্মিত কণ্ঠে বলে, রোদের আবার কি হলো? ও এমন কান্না করে বাড়িতে কেন ঢুকলো?
অরিন নাক ফুলিয়ে হাত দুটো মুঠ করে বলে, দা ভাই হয়তো ওকে আবারও হার্ট করেছে। সিরিয়াসলি বলছি, আজ যদি রোদ দা ভাইয়ের কারণে কান্না করে বাড়িতে এসে থাকে, তাহলে আমি আর কখনোই দা ভাইয়ের সাথে কথা বলবো না। দা ভাইয়ের এই দুমুখ ব্যবহার আর মেনে নিতে পারছি না। রায়ান ঠোঁট কামড়ে চিন্তিত স্বরে বলে, আই থিঙ্ক রুদ্রের কথায় রোদ এভাবে কান্না করে বাড়িতে ঢুকেনি, এর পিছনে অন্য কোনো কারণ আছে। মেঘা কণ্ঠ কোমল করে বলে, কি কারণ ভাইয়া? আমরা কি করে জানবো? রায়ান ফুস করে শ্বাস ছাড়ে। কারণটা রুদ্র দুজনেই বলতে পারবে, কিন্তু রোদ বলার মতো সিচুয়েশনে নেই। রুদ্র ফিরে আসুক, ওর থেকেই জেনে নেব। এখন রোদকে ওর মতো থাকতে দে। অরিন মেঘা বাক্যহীন মুখে মাথা নাড়ায়। রায়ান পুনরায় সোফায় বসে পড়লে অরিন মেঘাও বসে পড়ে। তিনজনের মুখশ্রীতেই চিন্তিত ভাব ফুটে থাকে। তবে বাড়ির অন্য কেউ রোদের এভাবে কান্না করে বাড়িতে ঢুকতে দেখেনি। সেই ভেবেই স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ে। রুদ্র নিজেদের অফিসের সামনে এসে গাড়ি থামিয়ে দ্রুত পায়ে বিল্ডিংয়ে প্রবেশ করে। একের পর এক কর্মচারী তাকে দেখে থেমে গেল, সে আর দাঁড়ায় না, বড় বড় পায়ে লিফটের কাছে চলে যায়। কম বেশি সবাই রুদ্রকে জানে, ইরিনের বিয়েতে যে দেখেছিল, তাই আর কেউ তাকে বাধা দেয় না। রুদ্র লিফটে উঠে কাঙ্ক্ষিত ফ্লোরের বাটন চেপে দাঁড়িয়ে থাকে। মিনিট দুয়েকের মাঝে পৌঁছেও যায়। লিফট থেকে বেরিয়ে কোনো দিকে না তাকিয়ে বর্ষণের কেবিনে ঢুকে। বর্ষণ বসে ফাইল চেক করছিল। গাড়ি থেকে শুরু করে অফিস অবধি এসি থাকা সত্ত্বেও রুদ্রের ঘামন্ত মুখ, এলোমেলো কদম দেখে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে যায়। অবাক স্বরে বলে, দা ভাই তুই? রুদ্র এগিয়ে এসে স্বচ্ছ কাছে টেবিলের উপর ঝুঁকে যায়। ঘন ঘন শ্বাস ছাড়ার মাঝে অধৈর্য স্বরে বলে, আমার অনুপস্থিতিতে রোদের সাথে কি হয়েছিল? কোনো এক্সকিউজ দেখাবি না, আমি সত্যটা জানতে চাই। বর্ষণ ঢোক গেলে নিচু স্বরে বলে, তুই রোদের পাস্ট জানতে এভাবে ডেসপারেটলি ছুটে এসেছিস? রুদ্র মাথা ঝুঁকিয়ে ঘাড় নাড়ায়। বর্ষণ গভীর একটা চাপা শ্বাস ছাড়ে, উল্টো ঘুরে পকেটে দুহাত গুজে নেয়, চোখ জোড়া বন্ধ করে বলে, দা ভাই তোর মনে কখনো প্রশ্ন জাগেনি রোদ ওরও মেঘা তিনজন কেন একই সাথে এসএসসি কমপ্লিট হলো না? ওদের যে বয়সে স্কুলে দেওয়া হয়েছিল, সেই হিসাব করলে 1 ইয়ার আগেই ওদের এইচএসসি কমপ্লিট হয়ে যাওয়ার কথা। কিছুদিন পর ওরা 18তে পা রাখবে। রুদ্র এবার মাথা তুলে তাকায়। বর্ষণ উল্টো ঘুরে দাঁড়িয়ে থাকায় মুখ দেখতে পায় না। পুনরায় মাথা ঝুঁকিয়ে নেয়, চোখ জোড়া বন্ধ করে বলে, নো। বর্ষণ শুকনো হাসে, বন্ধ চোখেই বলে, 1 ইয়ার গ্যাপ গেছে। রুদ্র প্রশ্ন করে না, নীরব থেকে বর্ষণকে বলতে দেওয়ার সুযোগ দেয়। বর্ষণ তার নীরব সম্মতি বুঝতে পেরে বলা শুরু করে, আমি এইচএসসি কমপ্লিট হতেই তোদের মতো হায়ার স্টাডির জন্য আমাকে দেশের বাইরে পাঠিয়ে দিল। ইউএসএ বড় ফুপির বাড়িতে থেকে স্টাডি কমপ্লিট করছিলাম। বাড়িতে তুই আমরা কেউ না থাকায় রোদের ড্রাইভার স্কুলে নিয়ে আসা যাওয়া করতো। রোদ যখন ক্লাস 7-এ পড়ে, সেদিন ওর শরীর ঠিক না থাকায় স্কুলে যেতে চায় না। মেঘও বায়না ধরে যাবে না। মেঘার বায়না মেনে নিলেও রোদেরটা মানা হয় না। আম্মু জোর করে স্কুলে নিয়ে যায়। রোদ সেদিন অনেক কান্না করেও স্কুলে যাওয়া থেকে রেহাই পায়নি। আম্মু ওকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে ওখানে থাকা প্যারেন্টসদের সাথে কথা বলে ব্যস্ত হয়ে যায়। টিফিন পিরিয়ড হয়ে আসলে রোদের কাছে যায় না। ওকে আগেই বলে দিয়েছিল টিফিন পিরিয়ডে তার কাছে চলে আসতে। রোদও তার কথা রেখে টিফিন পিরিয়ডে ক্লাস থেকে বের হয়ে আসে। কিন্তু আম্মুর কাছে আসার আগে ওকে বর্ষণের গলার স্বর আটকে আসে। তার থেমে যাওয়া রুদ্র উপলব্ধি করে এমন কিছু শুনতে হবে যার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। টেবিলে থাকা হাত দুটো শক্ত হয়ে আসে। ঠোঁট জোড়া কামড়ে ঝুঁকিয়ে রাখা মাথাটা আরও ঝুঁকিয়ে নেয়। বর্ষণ নিজেকে সামলিয়ে সেকেন্ড বাদে আবারও বলতে শুরু করে, রোদের স্কুলে কলেজও ছিল। কলেজের দুটো ছেলে ওকে খুবই ডিস্টার্ব করত। ও ভয়ে কাউকে কিছু বলেনি। সেই দিন পাশে ওরও মেঘাকে না পেয়ে ছেলে দুটো ওর সাথে কথা বলতে আসে। রোদ তাদের সাথে কথা না বলে পাশ কাটিয়ে চলে আসতে চাইলে তারা দুজন ওর হাত চেপে ধরে। রোদ ভয় পেয়ে কান্না করে দেয়। ওর কান্নায় দুজন ঘাবড়ে যেয়ে ওকে টেনে ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায়। রোদ দুজনের হাতের মুঠোয় থেকে কোনোভাবেই নিজের হাত ছুটাতে পারেনি। ওরা ওকে নিজেরা ফেঁসে যাওয়া থেকে বাঁচার জন্য ওখানে নিয়ে গেল ফাঁকা ক্লাসরুমে সেই সুযোগ নিতে চায়। ওই দুটো আমার ছোট্ট বোনকে খুবই বাজেভাবে স্টপ দেয়ার। রোদের কি হয়েছিল সেটা বল। বর্ষণের কথা সম্পূর্ণ করতে না দিয়ে রুদ্র হুঙ্কার ছেড়ে উঠে। বর্ষণ হকচকিয়ে যায় না। তার মুখশ্রীতে কোনো পরিবর্তন আসে না, যেন পূর্ব থেকে অবগত রুদ্র এরকম অভিব্যক্তি প্রকাশ করবে। বর্ষণের চোখ দুটো ভেজে থাকলেও মৃদু শব্দহীন হাসি হাসে।
পকেটে গুজে রাখা হাত দুটো বুকে গুজে ভাঙা কণ্ঠে বলে। রোদ ওদের সাথে ধস্তাধস্তি করে একজনকে বেঞ্চের নিচে ফেলে দেয়। অপরজন ওকে সাহায্য করতে গেলে রোদ এই সুযোগে পালিয়ে আসে, কিন্তু এক বিপদ থেকে নিজেকে সেভ করতে পারলেও অন্য বিপদ থেকে পারেনি। নিজের বিধ্বস্ত অবস্থা দেখে কোনো দিকে না দেখে ছুটতে শুরু করে দেয়। স্কুলের পিলারের পেছনে গেট পেরিয়ে ছুটে গিয়ে গাড়ির সামনে পড়ে যায়। ব্রেক কষে নেওয়ার আগেই ওই গাড়ির ধাক্কায় ছিটকে দূরে যেয়ে পড়ে। অন্য স্টুডেন্টরা ওকে ওভাবে ছুটতে দেখে স্কুলে খোঁজ করতে শুরু করে দেয়। স্কুলের পেছন থেকে শোরগোলের শব্দ সেদিকে চলে যায়, সাথে আম্মুও ছিল। রাস্তায় রক্তমাখা আমার বোনকে পড়ে থাকতে দেখে হাউমাউ করে কেঁদে ওঠে। স্কুলের কয়েকজন টিচার্সের হেল্প নিয়ে রোদকে হসপিটালে নিয়ে যায়। আর কিছু সময় কেটে গেলে আমি আর আমার আদরের পুতুলকে চিরতরে হারিয়ে ফেলতাম। ভাইয়া ও আমাদের সাথে খুবই অভিমান করে, আমাদের সকলকে ওর জন্য কাঁদিয়ে নিজে 6টা মাস আরামের ঘুম কাটিয়ে দেয়। আমরা কত শত নির্ঘুম রাত পার করেছি তার হিসাব রাখিনি। 6টা মাস পর ও আমাদের থেকে অভিমান উঠিয়ে নিল, চোখ মিলে এক অনুরোধ চলে আসে। একের পর এক পাগলামো করে যায় ওই দুটোর করা কাজের জন্য। ওই বয়সে এতটাই ট্রমাটাইজ হয়ে যায়, সুইসাইডের মতো কাজ করতেও বাকি রাখেনি। কিন্তু আম্মু সঠিক সময়ে কেবিনে চলে আসায় ওকে বাঁচিয়ে নেয়। এরপর থেকে আজ অবধি ওষুধের উপর আছে। হসপিটাল থেকে নিয়ে আসার পর কোনোভাবেই স্কুলে যেতে রাজি হয়নি, তাই আব্বু চাচু ওর স্কুল চেঞ্জ করে দেয়, নতুন স্কুলে ভর্তি করিয়ে দেন। সাথে অরু মেঘাকেও নিয়ে চলে আসে। ওকে স্বাভাবিক করতে 4টা মাস চলে গেছে, তাই নেক্সট ইয়ারে নতুন করে ভর্তি করা হয়। অরু মেঘা ওর জন্য নিজেদের স্কুলে অফ দিয়েছিল। ওর সাথে নতুন করে ভর্তি হয়। স্কুলে ভর্তি হয়ে স্বাভাবিক আচরণ করলো। রাতে আর স্বাভাবিক থাকতে পারতো না। আম্মু নয়তো চাচিমা কেউ না কেউ ওর সাথে থাকতো। ওভাবেই দিন কাটে। কিন্তু গুরুতর অ্যাক্সিডেন্টের জন্য ওর হার্ট ব্রেন দুটোই উইক হয়ে পড়েছিল, যার জন্য অল্পতেই সেন্স হারিয়ে ফেলে। একের পর এক ধাক্কা, কোনোভাবেই নিজেকে স্টাডিতে মনোযোগ রাখতে পারতো না। তবুও চেষ্টা করে যায়। তাই তো প্রতিবার ফেল করে আসলেও কেউ কিছু বলে না, আর নাই বা ওর উপর কোনো প্রেশার ক্রিয়েট করা হয়। বর্ষণ এবার রুদ্রের দিকে ঘুরে দাঁড়ায়, কিন্তু রুদ্র ঝুঁকে থাকলেও বর্ষণ তার মুখ দেখতে পায় না, দেখার চেষ্টাও করে না। নিজের মতো ভাঙা কণ্ঠে বলে যায়, দা ভাই, একজন ষাটোর্ধ্ব ব্যক্তি অতগুলো মেডিসিন নেয় না যতগুলো আমার 17 বছর বয়সী বোনকে গত 5 বছর ধরে নিতে হচ্ছে। আমার বোনকে সবাই স্বাভাবিক দেখে, কিন্তু ও ঠিক নেই। আর 5 বছর আগে আমার ওই বোন হারিয়ে গেছে। এখন যে রোদকে দেখা যায় ও আগের রোদ নয়। আগের রোদকে ফিরিয়ে আনা পসিবলও নয়। রুদ্র বুঝতে পারে বর্ষণের পুরনো ঘাসে তাজা করে দিয়েছে। শুকনো ঢোক গিলে বলে, সবাই আমার থেকে এটা কেন লুকালো? রোদের সাথে যখন এগুলো ঘটে সেই সময় তুই আমাদের সবার উপর রেগেছিলি, ঠিক করে কথা বলতি না, তাই আর কেউ তোকে বলার সুযোগ পায়নি। পরে রোদকে স্বাভাবিক হতে দেখে ওই কথাগুলো তারা আর তোলেনি। কিন্তু তুই যে প্রশ্ন করলি কেন, আজ রোদকে কোচিং থেকে নিয়ে আসার সময় একটা স্টুপিড মেয়ে ওকে জড়িয়ে অনেক ফালতু কথা বলেছিল। ও আই থিঙ্ক মেয়েটা রোদের আগের স্কুলে ছিল। ও ওই কলেজে নিউ অ্যাডমিট হয়েছে, তাই কারো জানার কথা নয়। ও দুটোকে কি করা হয়েছিল? বর্ষণ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, স্কুলে সিসিটিভি ফুটেজ চেক করে ফুফা লোক লাগিয়ে ওদের তুলে নিয়ে যায়। বাকিটা ফুফার কাছে জেনে নে। বর্ষণ কথা শেষ করে নিজের কেবিনে থাকা ওয়াশরুমে ঢুকে পড়ে। রুদ্র আজ জিজ্ঞাসা করে না কোন ফুপা, কারণ এইসব কাজে যে জড়িত তার জানা আছে। এক হাতে ভর দিয়ে দাঁড়িয়ে টেবিলের উপর ঝুঁকে থেকে পকেট থেকে ফোনটা বের করে। কাঙ্ক্ষিত নাম্বারে ডায়াল করে কানে চেপে অপেক্ষারত থাকে। ফোন চেপে রাখা হাতটা টেবিলের উপর থাকায় তা মৃদু কম্পমানিত হয়, কিন্তু মুখশ্রী তার শান্ত নির্জীব। ফোন রিসিভ হতেই রুদ্র চোয়াল শক্ত করে প্রশ্ন করে, ওই বীজ দুটোকে কি করেছো? হাত দুটো একেবারে অচল করে দেয়নি, জাস্ট বডি থেকে আলাদা করে দিয়েছি। ফাহাদ কোনো প্রশ্ন ছাড়াই জবাব দিয়ে দেয়। এক প্রশ্নেই বুঝে নিয়েছে রুদ্র কাদের কথা জানতে চেয়েছে। রুদ্র চোখ জোড়া বন্ধ করে নেয়, মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে, শান্তস্বরে বলে, চোখ দুটো অক্ষত কেন রেখেছ? নিজ চোখে নিজের কর্মফল দেখাতে। এবার রুদ্রের গোলাপি ঠোঁট জুড়ে সূক্ষ্ম হাসির ঢেউ খেলে যায়। ফিসফিস করে বলে, আই এম স্যাটিসফাইড। ওপাশে চাপাসারের হাসির সাথে সাথে কল কেটে যায়, যেন ওপাশের ব্যক্তি আগে থেকেই তার জবাব আন্দাজ করে নিয়েছে। রুদ্র কান থেকে ফোন নামাতেই বর্ষণ এগিয়ে আসে। রুদ্র তা থেকে নিজেকে আড়াল করতে বলে, আমি বাড়ি ফিরে যাচ্ছি। বর্ষণ প্রত্যুত্তর করার আগে সে চলে যায়।
বর্ষণ স্পষ্টতর দেখতে পায় রুদ্রের প্রতিটা কদম টলমটল আর এলোমেলো, যেন নিজের উপর জোর খাটিয়ে অনিচ্ছা সত্ত্বে সুঠাম বলিষ্ঠ দেহখানা এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্ষণ মুচকি হেসে জলজলে চোখে তাকিয়ে বলে, জানি না কোন মেয়ে আজ কথাগুলো বলেছে। কথাগুলো হয়তো আমার বোনকে হার্ট করেছে, কিন্তু ওর থেকে বেশি হার্ট তো দাদাভাই তুই হয়েছিস। নিজেকে আর কতদিন দোটানায় রাখবি? এবার তো অনুভূতিগুলো বুঝতে শিখ, মেনে নে। আমার বোন তোর কাছে ঠিক কি, যার জন্য এত যন্ত্রণা? কথাগুলো শুনে তুই নিজেই এলোমেলো। আমার বোনের অন্ধকার রাতগুলো শুকতারা হয়ে না হয় দেখিয়ে দে। বোনটা আমার একবার মন খুলে হাসুক, কোনো মিথ্যা হাসি যেন ওর মুখে ঝুলে না রাখতে হয়। দা ভাই প্লিজ, নিজের ইগো ভুলে প্রথম ও শেষবারের মতো আমার বোনের কাছে হার মেনে যা। রায়ান রুদ্রকে বাড়িতে ঢুকতে দেখে সোফা ছেড়ে দাঁড়িয়ে যায়। অরিন মেঘা তাদের রুমে চলে গেছে। সে রুদ্র ফেরার অপেক্ষায় সোফায় বসেছিল। বর্ষণ তাকে কল করে বলেছে রুদ্র অফিসে গিয়েছে রোদের কথাগুলো জানতে। রুদ্র কোনো দিকে না তাকিয়ে গটগট করে উপরে চলে যায়। রায়ানও দাঁড়িয়ে থাকে না, তার পেছনে ছুটে। সে জানে এখন রুদ্র রোদের রুমে যাবে, তাই বাহিরে দাঁড়িয়ে থাকতে ওকে পাহারা দেবে। রুদ্র বিয়েতে না করে দেওয়ায় বাড়ির সকলেই বলেছে রোদকে রুদ্র থেকে দূরে রাখতে। রুদ্র রোদের রুমে ঢুকতে গেলে রায়ান দরজার সামনে ঠেস দিয়ে দাঁড়িয়ে যায়। অরিন রুম থেকে রায়ানকে রোদের রুমের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যায়। এগিয়ে এসে ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে, আপনি রোদের রুমের সামনে দাঁড়িয়ে আছেন কেন? রায়ান বুকে হাত গুজে মিটিমিটি হেসে বলে, পাহারা দিচ্ছি। কাকে পাহারা দিচ্ছেন? রুদ্র ও রোদকে। অরিন গোল গোল চোখে তাকিয়ে বলে, দা ভাই আর রোদকে পাহারা দিচ্ছেন মানে? দা ভাই রোদের রুমে কি করছে? ডোন্ট নো। অরিন কপাল কুচকে রুমের ভেতরে উকি ঝুঁকি দিতে নিলে রায়ান হ্যাঁচকা টানে তাকে বুকের উপর নিয়ে আসে। এক হাতে কোমর জড়িয়ে ধরে অপর হাতে অরিনের মাথার এক পাশে ছুলে আঙুল চালিয়ে বলে, বড় ভাইয়ের পার্সোনাল কাজে উকি ঝুঁকি দিচ্ছিস কেন? অরিন হাঁসফাঁস করে ওঠে, দু হাতে রায়ানের বুকে ধাক্কা দিয়ে তার থেকে নিজেকে ছুটানোর জন্য ছটফট করে ওঠে। সেই সাথে মুখ বাঁকিয়ে বলে, কি যাতা বলছেন? রোদের সাথে দা ভাইয়ের কিসের পার্সোনাল কাজ? রায়ান ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, মুখে বলবো না করে দেখাবো? আই থিঙ্ক মুখে বলার চেয়ে দেখানোটাই মাস্ট বি বেটার। তুই ঠিক বুঝতে পারবি। তার হাবভাব অরিনকে ঘাবড়ে দেয়। করিডোরে রায়ানের সাথে এভাবে মিশে থাকায় কিঞ্চিত ভয় পেয়ে যায়। যদি কেউ দেখে নেয় তখন কি জবাব দেবে? অরিনকে জবাব দিতে না দেখে রায়ান ব্রু কুঁচকে বলে, কিছু না বলে মুখ বন্ধ হয়ে গেল। এত ভদ্র হলে কবে তুই? অরিন কপালে ভাঁজ ফেলে বলে, আমি অভদ্র ছিলাম কবে? আপনি অভদ্র, নির্লজ্জ, বদ, জালিম লোক। আমার সাথে কি কি করেছেন কিছু ভুলেনি। আমিও চাই না তুই ভুলে যাস। আমি চাই আমার এক একটা ক্ষুদ্র স্পর্শ তুই তোর মন ক্যানভাসে যত্ন করে আগলে রাখ। অরিন স্তব্ধ চোখে তাকায়, মৃদুস্বরে বলে, কিন্তু আমি চাই না আপনার মতো জালিম লোক আমার সবটুকু জুড়ে আধিপত্য চালাবে। আমি তা মানব না। দাঁড়িয়ে থেকে দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন। ওই মারুফ ফারুফের কাছে যেয়ে তাকে এগুলো শোনান। হু? রায়ানের কপালে ভাঁজ পড়ে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ধমকে বলে, থাপ্পড় চিনিস বেয়াদব? আমার মারু মানে কি? অরিন ভেঙচি কেটে বলে, খুব ভালোই চিনি, ছোট থেকেই আম্মুর হাতে খেয়ে আসছি। আর আপনার মারু ফারু মানে আপনার ওই ঢঙ্গি ন্যাকো মারিয়া। তার কথায় রায়ানের দৃষ্টি ঠিক হয়ে আসে। মৃদু হেসে বলে, ও আমার কাজিন হয়, ওকে নিজের ছোট বোন ভাবি। ছোট বোন ভাবেন কিনা আপনিই ভালো জানেন। এখন চাচাতো ভাই থেকে কতজন চাচাতো জামাই হয়ে যাচ্ছে। কিছুদিন পর আপনাদেরও একই কাহিনী শুনতে হবে। রায়ান ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, অরু, উল্টোপাল্টা কথা বলবি না। বলেছি না ও আমার বোন হয়। অরিন চোখ পিটপিট করে তার দিকে তাকায়। রায়ান তার হাবভাব ধরতে না পেরে গম্ভীর মুখে তাকিয়ে থাকে। ঠোঁট কামড়ে বলে, আমার চাচাতো বোনের সাথে বিয়ে হয়ে আমি চাচাতো জামাই হয়ে গেলে তোর কি? তুই কেন এত ভাবিস? অরিন সম্বিত ফ্রি দ্রুত নিজের নজর নামিয়ে নেয়। পুনরায় ছটফট করে বলে, আমার কিছুই না। আমি কেন ভাবতে যাব? এখন আমায় ছাড়ুন। কেউ এসে দেখে নিলে আপনার মতো জালিম লোকের লজ্জা না লাগলেও আমি কারোর সামনে মুখ দেখাতে পারবো না। ছাড়ুন বলছি। রায়ান তার হাত দুটো পিছনে বাড়িয়ে নিয়ে বলে, কেন দেখাতে পারবি না? আমি কি তোকে কিছু করেছি? আমরা জাস্ট কথা বলছি। এটা কেমন কথা বলার ধরন? স্পেশাল ধরন, প্রচুর স্পেশাল ধরন। আপনার এই কথা বলার ধরন নিয়ে আপনি বসে থাকুন, আর নয়তো শুয়ে থাকুন। আমাকে ছাড়ুন। রায়ান তাকে ছেড়ে দেয় না। সোজা হয়ে দাঁড়িয়ে বলে,
চুপচাপ নিজের রুমে যাবি, নয়তো অন্য কোথাও চলে যা। এই রুমে এখন যাওয়া যাবে না। কেন যাবে না? দা ভাই রোদকে পছন্দ করে না, তাহলে তার রোদের সাথে পার্সোনাল কাজ কেন থাকবে? রোদ তাকে দেখে আরো আপসেট হয়ে যাবে। হবে না আপসেট, নিজের রুমে যা। রায়ানের ভরাট কণ্ঠে অরেন দমিয়ে যায়। হনহনিয়ে চলে যাওয়ার আগে রায়ানকে ভেংচি কেটে যায়। রায়ান দেওয়ালে পিঠ এলিয়ে দিয়ে বুকে দুহাত গুজে নিয়ে ঠোঁট কামড়ে হেসে বলে, ওর পাখি, তোকে এত আদরে কেন লাগে বলতো? এই যে আমায় ভেংচি কেটে গেলেই এতে আমার রাগ হওয়ার কথা ছিল, কিন্তু আমি তো রাগলাম না, সামান্য বিরক্তিও আসছে না। পরক্ষণে ঠোঁট জুড়ে বাঁকা হাসির রেশ ফুটিয়ে বলে, তোর ঘাড়তারা দা ভাই ধীরে ধীরে নিজেকে ধরা দিচ্ছে। খুব শীঘ্রই নিজের হার মেনে নেবে। একবার ওর আর রোদের ব্যাপারটা ক্লিয়ার করে নেই, এরপর তোকে ধরবো। রুদ্র রোদের রুমে ঢুকে দেখে রোদ বিছানায় ঘুমিয়ে আছে, পরনে সকালের ড্রেস, বাড়ি ফিরে পাল্টায়নি। রুদ্র গিয়ে হাঁটু গেড়ে মেঝেতে বসে যায়। রোদের দিকে তাকালে দেখে রক্তিম আভা ছড়ানো গাল দুটোতে চোখের অশ্রু শুকিয়ে লেপ্টে আছে, রক্ত জবানের ঠোঁট জোড়া ফুলে আছে। রুদ্র দীর্ঘশ্বাস ছেড়ে উঠে বলে, 6 মাস ওই শক্ত বেডে কি করেছিলি বলদের রানী? ডক্টর তো খুব হার্টলেস, নয়তো ওরা কি করে তোর এই কোমল হাতে অতগুলো যন্ত্রপাতি লাগিয়ে রেখেছিল? তোর হুঁশে থাকলে হয়তো খুবই ব্যথা পেতি, তাই না রে? আমি তো তোকে অজান্তে একটা আঘাত করে খুব এলোমেলো হয়ে গিয়েছি। রোদকে নড়ে উঠতে দেখে রুদ্র দাঁড়িয়ে পড়ে। রোদ অন্য পাশ ফিরে আবারও গভীর ঘুমে ডুবে যায়। রুদ্র স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, পকেটে দুহাত গুজে রোদের রুমে চোখ বুলায়। এর আগে রুমে আসলেও ঠিক করে দেখেনি। পকেটে দুহাত গুজে ঘুরে দাঁড়ায়। রুমে পড়ার টেবিল, বিছানার কাছে ছোট্ট একটা টেবিল ল্যাম্প, ফুলদানির উপর যত্ন করে ফুটন্ত 3 রঙের গোলাপ। রুমের এক কোণে মিউজিক ইনস্ট্রুমেন্ট। রুদ্র চোখ ঘুরিয়ে নিতে নিলে রুমের এক পাশে সাদা রঙের পর্দা দেখে ভ্রু কুঁচকে নেয়। জানালা, বেলকুনি, সাইড ডোরের পর্দা থাকা সত্ত্বেও দেওয়ালে পর্দাটা নিয়ে রাখার কারণ বুঝে উঠতে পারে না। দুহাত পকেটে গুজে গুরুগম্ভীর চিত্রে সেদিকে এগিয়ে যায়। পকেট থেকে এক হাত বের করে এক পাশের পর্দা সরিয়ে হতবাক হয়ে যায়। দ্রুত দুহাতে পর্দা পুরোটা সরিয়ে দেয়। গম্ভীর চোখ মুখ জুড়ে এবার বিস্ময় ফুটে ওঠে। হতবিহ্বল হয়ে বলে, ও আমার প্রতি এতটা অবসেসড? হাউ ইজ দিস পসিবল? ওর সাথে কথা হয় না 6টা বছর, 1 মিনিটও কথা বলিনি, তাহলে ও কী করে আমার জন্য এতটা ফিলিংস জমিয়ে রেখেছে? বলদের রানী আমায় ভালোবাসে, অথচ 2 দিন ধরে এমন একটা ভাব নিয়ে ঘুরছে, আমাকে দেখেও দেখে না। ছলনাময়ী। রুদ্র পর্দাটা পুনরায় আগের মতো করে রেখে দেয়। পর্দার আড়ালে তার লন্ডনে থাকাকালীন অসংখ্য ছবি আছে। রুদ্র ভেবে পায় না রোদ এই ছবিগুলো কি করে পেয়েছে। সে খুব একটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ নয়, বছরে 2-1 বার হয়তো একটা করে পিক আপলোড দিত। রায়ানের কথা মনে পড়লে ছবি নিয়ে আর ভাবে না। রায়ান ছবিগুলো দিয়েছে নিশ্চিত, কারণ রায়ানই একজন যে তার হুটহাট ছবি তুলতো। রুদ্রের বোঝা হয়ে যায় রায়ান কেন তাকে জোর করে হলেও ছবি তোলাতো। রুদ্র স্মিত হেসে বলে, সবাই সব জেনেও কতটা নিখুঁত অভিনয় করে যাচ্ছে। তুই পাকা অভিনয় করিস রে বলদের রানী, তুইও তো আছিস সেই দলের। ভালোবাসিস অথচ প্রকাশ করিস না, কিন্তু অভিমান ঠিকই করে বসে থাকিস। তোর অভিমান ভাঙতে কি করতে হবে? বিয়ে। রুদ্র শব্দহীন কদমে বিছানার কাছে এগিয়ে আসে। এক হাতে রোদের মাথার কাছের বালিশ রেখে অপর হাতে ঝুঁকে আসে। রোদের এক পাশে শুয়ে থাকায় তার ডান পাশের মুখ দেখতে পায়। হাসকি স্বরে বলে, কি চাস তুই? সকলের সামনে আমার মাথা নত করতে চাস? রিজেক্ট করেছিলাম বলে নীরবে আমার মনে আধিপত্য চালিয়ে প্রতিশোধ নিচ্ছিস? প্রমাণ করতে চাইছিস তোর কাছে আমার ইগোর কোনো ভ্যালু নেই? আই ডোন্ট নো এই দোটানা অনুভূতি শেষের কি আছে, কিন্তু আশঙ্কা করছি শেষ হাসিটা হয়তো তুই হাসবি। তোর অজান্তেই নিজেকে 2 দিন সময় দিয়েছি, রেজাল্টের জন্য ওয়েট কর। এভাবে কান্নাকাটি করে চোখ মুখের 12টা বাজিয়ে রাখবি না। আজ তোর সাথে বাড়ি ফিরিনি বলে বেঁচে গেলি, নয়তো অন্যের কথায় এভাবে মরা কান্না জুড়ে দেওয়ার জন্য দ্বিতীয়বার তোকে আঘাত করে বসতাম। ট্রাস্ট মি, এইবারের আঘাতের মাঝে কিঞ্চিত অনুশোচনা আমার হতো না। বাহির থেকে রায়ানের কাশির শব্দ পেয়ে রুদ্র দ্রুত সোজা হয়ে দাঁড়ায়। ঘাড় বাঁকিয়ে তাকাতে রায়ানের পিছু পিছু নদী বৃষ্টিকে রুমে ঢুকতে দেখা যায়। তাকে এই সময় রোদের রুমে দেখে নদী, বৃষ্টি, ইফতি অবাক হয়ে যায়। রোদ বাড়ি ফিরে কোনো এক কারণে কান্না করে ঘুমিয়েছে, তাদের বলেনি। তারা ওকে খুব একটা চাপ দেয়নি, নিজে সময় হলে বলবে বলে। নদী শান্তস্বরে বলে,
তুই এই সময় রোদের রুমে কেন? রুদ্র স্বাভাবিক মুখে গম্ভীর স্বরে বলে, ওর সাথে কিছু কথা ছিল, রুমে এসে দেখি ঘুমিয়ে গেছে। রুদ্র কথা শেষ করে তাদের পাশ কাটিয়ে চলে যায়। রোদকে ঘুমিয়ে থাকতে দেখে তারাও আর এখানে দাঁড়িয়ে থাকে না, চুপচাপ চলে যায়। রায়ান এক পলক ঘুমন্ত রোদকে দেখে দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে যায়। মেঘা কফি হাতে গুটি গুটি পায়ে বর্ষণের রুমে ঢুকে সোফার কাছে এসে তার দিকে এক কাপ কফি বাড়িয়ে দিলে বর্ষণ বিনা বাক্যে নিয়ে নেয়। সোফায় পিঠ এলিয়ে বসে বলে, এখন থেকে রাতের খাবারের পর আমার কফি নিয়ে আসার দায়িত্ব তোর, নিজ হাতে বানিয়ে নিয়ে আসবি। মেঘা ছোট ছোট চেপে মাথা নাড়ায়। বর্ষণ পূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, কাছে আয়। মেঘা জবাব না দিয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার চোখের দৃষ্টি দেখে বর্ষণ চাপা স্বরে হেসে ওঠে, ভ্রুজোড়া নাচিয়ে বলে, মেঘু পাখি, খুব দ্রুত বড় হয়ে যাচ্ছিস। আমি কাছে ডাকলেই কয়েক বছর আগের ভাবনা এখনই ভেবে নিয়ে নিচ্ছিস। এদিকে আয়, তোর সাথে উল্টোপাল্টা কিছু করব না। বাচ্চা মানুষ, 2-4টে চুমু ছাড়া আর কিছুই দিতে পারবি না। ভয় পাস না, আমার পাশে এসে বস। মেঘার রাঙা গালচোড়া একসাথে জড়সড় হয়ে বর্ষণের কয়েক হাত দূরে বসে পড়ে। বর্ষণ দূরত্ব দেখেও কিছু বলে না। কফির কাপে ঠোঁট ছুঁয়ে শান্তস্বরে বলে, রোদের সাথে কি কথা হয়েছে? রোদের প্রসঙ্গে উঠাতেই মেঘা স্বাভাবিক হয়ে যায়। ঘাড় নাড়িয়ে নিচু স্বরে বলে, হ্যাঁ হয়েছে। আমার ক্লাসমেট হাফসা দা ভাইকে রোদের নামে ওগুলো বলেছে। ওই মেয়ে তোদের সাথে আগের স্কুলে ছিল? হ্যাঁ ছিল, কিন্তু ও সিনিয়র ছিল, 2 বছর গ্যাপ দেওয়ায় এখন আমাদের ক্লাসমেট। তোরা ওকে দেখে আমায় জানাসনি কেন? তাহলে আগে ট্রান্সফার করে নেওয়া যেত। আমরা ভেবেছি হাফসা হয়তো ভুলে গেছে, আর তাছাড়া ও তো এতদিন রোদকে কিছুই বলেনি। কয়েকদিন যাবৎ শুরু করেছে আবার। ওরু থাকায় খুব একটা কিছু বলতে পারে না, আজ সুযোগ পেয়ে দা ভাইয়ের সামনে বলে দিয়েছে। মেঘার কথা শুনতে বর্ষণ নিজের কফি শেষ করে ফাঁকা কাপ টেবিলের উপর রেখে বলে, রোদের দিকে নজর রাখবি, ওই মেয়ে যেন ওকে আর কিছু বলতে না পারে। মেঘা ধীর গলায় বলে, জি আচ্ছা। বর্ষণ সোফায় মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে নেয়। গম্ভীর স্বরে বলে, রুমে যেয়ে ঘুমিয়ে পড়। মেঘা এক পলক তাকে দেখে কফির কাপ নিয়ে চলে যায়। আপনার জন্য 1 কাপ কফি বানানো কোনো ব্যাপারই না বর্ষণ ভাই। এই কফি দেওয়ার বাহানায় হলেও প্রতিদিন আপনার সাথে একান্ত কিছু সময় কাটাতে পারবো, আপনার কাছাকাছি থাকতে পারবো। মেঘা চলে গেলে বর্ষণ সোফা ছেড়ে রুমে লক করে দিয়ে বিছানায় গায়ে লিয়ে দেয়। রোদ ঘুম থেকে উঠে স্বাভাবিক ব্যবহার করায় কাউকে কিছু জিজ্ঞাসা করতে পারছে না। রোদও তাদের কিছু বলেনি। রায়ান, বর্ষণ, অরিন, মেঘা সব যেন নিশ্চুপ আছে। ইরিন নিজের হাতের বই ঠাস করে বন্ধ করে দেয়, কোনোভাবেই পড়ায় মনোযোগী হতে পারছে না। আজ বিকেলে ভার্সিটি থেকে ফেরার পথে ও বাড়ি গিয়েছিল। রোদে থেকে আজকের ঘটনা শুনে তার মন অস্থির হয়ে আছে। রোদের চিন্তায় আর কোথাও মনোযোগ দিতে পারছে না। তপ্ত শ্বাস ছেড়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ধীর কদমে এগিয়ে এসে ইমনের সামনে দাঁড়ায়। দুহাত কষলে মিনমিন করে বলে, শুনুন, একটা কথা বলার ছিল। তার মিনমিন শব্দে ইমন চোখ তুলে তাকায়। ইরিনের চোখ মুখ বুলিয়ে পড়া থেকে ওঠার জন্য বাহানা দেওয়ার অভিব্যক্তি দেখে না। বুঝতে পারে গুরুত্বপূর্ণ কিছু হয়তো বলবে। কোলের উপর থাকা ল্যাপটপ নামিয়ে সোফার একপাশে রেখে দেয়। এক হাত বাড়িয়ে ইরিনের ডান হাত ধরে উড়োতে বসায়। ডান হাত পিঠের পিছনে নিয়ে কোমর চেপে ধরে। বা হাতের আঙুল কানের নিচে ডাবিয়ে দিয়ে বুড়ো আঙুল দিয়ে চলমান করে বলে, হু বলো। ইরিন তার সাথে নিজেকে গুটিয়ে নিয়ে ইতস্তত করে বলে ওঠে, আমি কাল ও বাড়িতে যেতে চাই। বেশি দিন না, 1 দিন থাকবো। প্লিজ 1 রাতের জন্য যেতে দিন। তার গালে চলমান ইমনের আঙুল থেমে যায়। ব্রু কুচকে তাকে থমথমে স্বরে বলে, বাড়িতে কেন যেতে হবে? রোদের সাথে আজ খুব খারাপ হয়েছে। ওর এক ক্লাসমেট দাদা ভাইয়ের সামনে ওকে খুব বাজে বাজে কথা বলেছে। বাড়ি ফিরে খুব কান্না করেছে। 1 রাতের জন্য যেতে দিন, ওর সাথে থেকে সময় কাটিয়ে চলে আসবো, প্রমিস করছি। ইমন জবাব না দিয়ে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। ইরিন তার ওরকম দৃষ্টি দেখে চুপসে যায়। শুকনো মুখে বলে, প্লিজ যেতে দিন না। রোদ, ওরও মেঘা, ওদের তো আপনি ছোট বোন মানেন। নিজের বোনের এরকম বাজে সিচুয়েশন জেনেও চুপ থাকবেন? ইমন ঠোঁট জোড়া প্রসারিত করে নিঃশব্দে হাসে। এক হাতে তার গাল টেনে দিয়ে বলে, রানী সাহেবা, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে হবে না আপনার। ওদের ছোট বোন মানি বলেই যেতে রাজি হচ্ছি, কিন্তু 1 রাতের বেশি নয়। কাল ভার্সিটি থেকে ওদের কাছে চলে যাবি। নেক্সট ডেতে ভার্সিটি শেষে ডিরেক্ট এ বাড়ি চলে আসবি, ওকে? ইরিন খুশি হয়ে 2 হাতে তার গলা জড়িয়ে ধরে। মুচকে এসে বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, চলে আসবো।
ইমন চোখের দৃষ্টি পাল্টে ঘোর লাগা চোখে তার দিকে তাকায়। ধীরস্বরে বলে ওঠে, এক রাত তোকে ছাড়া থাকবো, ঘুম আসবে না, শরীরে কিছু এনার্জি দে আজ রাতে। ইরিন তার চাওয়া বুঝতে পারে না, লাজুক স্বরে বলে, কিসের এনার্জি? আমি কি আপনাকে এনার্জি দেব? নিজেকে আমার কাছে ধরা দে। ইরিনের গলা শুকিয়ে আসে। ইমনের ঘাড়ে গলায় থাকা হাত দুটোর বাঁধন ঢিলে হয়ে আসে। কম্পিত কণ্ঠে বলে, আজ না প্লিজ, ও বাড়ি থেকে এসে নেই। ইমন সূক্ষ্ম হাসি দিয়ে বলে, একটু হলেও চাই। ইমনের হাঁসফাঁস করতে শুরু করে, গলা থেকে হাত দুটো নামিয়ে নিয়ে বলে, পড়া আছে, যেতে দিন। নো, এসেছিস নিজ ইচ্ছায়, কিন্তু ছাড় পাবি আমার ইচ্ছাতে। এমনিতেও বেড়ে যাওয়ার সময় হয়ে গেছে, আজ আর পড়তে হবে না। ইমন বিরক্তি করে ইরিনকে পাচা কোলে তুলে নেয়। ইরিন অসহায়, দু হাতে তার গলা জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে নেয়। ড্রিম লাইটের মৃদু নীল রাঙাময় আলোকিত রুমে তাদের উত্তপ্ত ঘন প্রশ্বাসগুলো চার দেওয়ালে আছড়ে পড়তে থাকে। আজকের পর্ব এই পর্যন্তই। গলার অবস্থা তেমন একটা ভালো নয়, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।